ইট সার্ভার, আপনি কি সিএস না অন্য ডিপার্টমেন্টে? জি স্যার, আমি সিএস ডিপার্টমেন্টে। সিএস না, আচ্ছা। জি। আলেক্স আছে, তন্ময়, আশিক, নাজমুল স্যার, ডিউক, তারপর হলো ফাহিম, আব্দুল আজিজ। আপনিও সিএস? ফারুক, ফেরদৌস, হাবিবা ইসলাম, আমিন মিয়া, জাহিদ। আচ্ছা নাসিম, কি? জি স্যার। এই বাংলাদেশের বাইরে থেকে কেউ জয়েন করতে পারবে? হ্যাঁ, পারবে না কেন, সবাই করুক। কারণ আমার বোনের বাচ্চাটাকে লিংক দিছিলাম, ওদের তো এখন রাত 1টা। ওকে, গুড মর্নিং। আচ্ছা, আমরা একটু অ্যাড করবো নাকি শুরু করে দেবো? মুশফিক অনেক, হাই। আচ্ছা, আজকে তো প্রথম দিন, আমার মনে হয় যে আরো 10 মিনিট দেরি করে একটু গল্প টল্প করে তারপরে শুরু করেন, তাহলে আর ইনস্টলেশন গুলো সবাই দেখতে পাবে, মিস হবে না। আচ্ছা প্লিজ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো। ভালো আছেন? জি জি। আচ্ছা, এই একজনকে দেখতেছি অ্যাসাইনমেন্ট জমা দেয়নি, তারপরেও এখানে অ্যাটেন্ড করছেন না। স্যার সবাইরে ধরবেন স্যার। হ্যাঁ, সবাইরে এখনই ধরবেন স্যার। এখানেই ধরবো? জি স্যার। 100 স্যারের কাছে আসতে হবে নাকি, তখন ধরবে না? আচ্ছা, ড্যাফোডিলের বাইরে যারা আছেন একটু প্লিজ আপনারা একটু কথা বলেন, একটু শুনি। একজন একজন। আসসালামু আলাইকুম স্যার, আমি ফারুক আহমেদ বলছিলাম। ফারুক আহমেদ, কোথা থেকে? স্যার আমি ঢাকা থেকে, ক্যান্টনমেন্ট কুচিক্ষেত। কোথায় কি করেন? স্যার আমি টিচার, আচ্ছা, স্কুলে শিক্ষকতা করি, প্লাস হচ্ছে কাজের পাশাপাশি পড়াশোনা করছিলাম। আপনাদের এখানে সাইন করলাম, আর এর আগে একবার আমি চেয়েছিলাম কোনো কোর্স করতে, তো কোনো সময় হয়নি হয়তো। আবার এখন যেহেতু বসে আছি, ভাবলাম যে স্যার আপনাদের কোর্সটা দেখলাম যে সিলেক্টেড হয়েছি, ইচ্ছা ছিল একটু শেখার। এমনি প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড আছে? স্যার কিছু কিছু আছে স্যার। কিছু কিছু কি করছেন স্যার? সি করেছিলাম কিছুদিন, প্লাস একদম সরাসরি করা যায় কারো কাছ থেকে, হয়তো বা একটু বেটার। আচ্ছা, এটা হলো যে আমরা এখানে বেসিক প্রোগ্রামিংটা দেখাবো, ঠিক আছে, এই লকডাউনের মধ্যে, ঠিক আছে। আর ইয়ার জাভা 8 এবং জাভা 9 কিছু ফিচার হয়তো ফাইনাল লাস্টের দিকে দেখানোর চেষ্টা করব। প্রথম আমি হ্যাঁ, আমরা তো বাইরের যারা, মানে সেটা কি শুধু জাপানিজ স্টুডেন্টদের জন্য ছিল নাকি মোটামুটি না সবাই? আচ্ছা আচ্ছা, যে কেউ এখানে অ্যাটেন্ড করতে পারে। তো সে আপনি বাইরের ইয়া থেকে, আমাদের স্টুডেন্টরা তো আমাদের টিচার থেকে পাই। আচ্ছা, একটা কথা যেটা হচ্ছে, যাদের আমাদের মাইক্রোফোন অন, মানে যে কথা বলছি সে বাদে বাকিরা একটু মাইক্রোফোনটা অফ করে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বাকিরা একটু মাইক্রোফোনটা অফ করে দিই, যে কথা বলছি তার মাইক্রোফোনটা শুধু অন থাকে। আচ্ছা, বলেন। আর কেউ আমাদের ড্যাফোডিলের বাইরে? স্যার আমি তাহসিন, বর্তমানে একটা সফটওয়্যার ফার্মে আছি, কোয়ালিটি অ্যাসুরেন্সে আর কি। আর অ্যাকচুয়ালি জাভাতে আমি কাজ করেছি, টেস্ট অটোমেশন নিয়ে জাভাতে কাজ করা হয়েছে প্রফেশনালি।
আর জাভাটা অ্যাকচুয়ালি আমি নাজমুল স্যারের কাছ থেকে শিখেছিলাম আর কি, অনেক আগেই। স্যার আমাকে লিঙ্কটা দিল, পরে আমি আজকে অ্যাটেন্ড করলাম আর কি। ইনশাল্লাহ থাকবো আপনাদের সাথে। দ্যাটস গুড। তো টেস্টিংটা আপনার কাছ থেকে শিখে নেব এই ফাঁকে অটোমেশন। না, আমি স্যার টেস্টিং এর পাশাপাশি ক্লাউড আর ডেভঅপসও কাজ করি আর কি। ডেভঅপস আহ, ওকে গুড। মানে কাজ চলতে থাকি, ইরানি ফুটেকে আছে আর কি। আচ্ছা আচ্ছা। নেক্সট আর কেউ? স্যার আমি ফারজানা ইয়াসমিন। ফারজানা বলেন, বলেন ফারজানা। আমি হচ্ছে ব্রেন স্টেশন 23 তে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো জাভার বেসিকটা শিখতে চাচ্ছিলাম, তো সেজন্য জয়েন করেছি। ভেরি গুড। নেক্সট আর কেউ? আসসালামু স্যার। ফারজানা, ফারজানা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, ব্রেন স্টেশনে কিন্তু আমাদের ডেফোডিলের অনেকে আছে ডেভেলপার। আচ্ছা, ওদের সঙ্গে কি পরিচয় আছে আপনার? এখনো সবার সাথে পরিচয় নেই, মানে আচ্ছা, আমি তো আচ্ছা। একটা স্পেসিফিক টিমে কাজ করছি, তো ওটা শেষ হলে হয়তো অন্য টিমে গেলে তখন পরিচয় হবে। আচ্ছা, আমার কিছু স্টুডেন্ট আছে, যেমন রাব্বি আছে দেখবেন, তারপরে রাজু আছে, কাঞ্চন ছিল একটা ছেলে। স্যার আসসালাম, ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ ভালো। নাজমুল স্যার। ভালো আছি। হ্যাঁ ভালো। কে এটা? স্যার আমি স্যার তাসিম, অনেকদিন পর। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো তো? হ্যাঁ স্যার ভালো আছি স্যার। আচ্ছা, অন্য সময় কথা বলবো। হ্যাঁ জি 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 স্যার। আচ্ছা, শাহিন রহিম মনে হয় কিছু বলতে চাচ্ছিল। শাহিন রহিম। হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো, আমি স্যার শাহিন জোয়াদ রহিম। আমি বিজনেস করি মেনলি। আমার একটা আমি অলরেডি পিএইচপি মাইস্কুয়েল এ হচ্ছে কাজ করে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। আচ্ছা, এস এম খালেদ হোসেন, আপনি মিরপুর 10 থেকে বলছেন, একটু কথা বলবেন? আছেন? এস এম খালেদ হোসেন। আচ্ছা, এটুকুই থাক, আমি শুরু করছি। তো শায়দ রেকর্ডিংটা করে রেখো, ঠিক আছে? জি স্যার, রেকর্ডিং আমি অন করে দিয়েছি, সবাইকে দিয়ে দিই। আমরা বেসিক্যালি কোর্সের যে ইয়াটা আমি বলে নিই, আজকে আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস এখানে। বাইরে থেকেও স্যার একজন মনে হয় জয়েন করেছে, রাজ, উনি মনে হয় পোল্যান্ড থেকে জয়েন করেছেন স্যার। পোল্যান্ড থেকে? আচ্ছা রাজ, প্লিজ কিছু বলবেন? হ্যালো রাজ। আহমেদ রাজ, প্লিজ, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা রাজ, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি যদি কথা বলতে চান সেক্ষেত্রে মাইক্রোফোনটা অন করে কথা বলেন। আচ্ছা প্লিজ। আর আর ঠিক আছে স্যার, যদি কথা না বলে তাহলে আমরা ক্লাস শুরু করি। রাজ অনলাইন, যদি মাইক্রোফোনের সমস্যা না থাকে তাহলে মাইক্রোফোনটা অন করে কথা বলি। রাজ আহমেদ অন আছে মাইক্রোফোনে, আমরা কথা বলেন, শুনতে পাচ্ছি। আপনার কথা আমরা শুনছি না আর কি। আচ্ছা, সমস্যা নেই, নেক্সট ক্লাস থেকে কথা হবে। আর স্যার রাজ, হ্যাঁ রাজ প্লাস হচ্ছে আরেকটা বিষয়, রাজ আমার ফ্রেন্ডও স্যার, আমরা একসাথে পড়ালেখা করেছিলাম। আচ্ছা, আমরা তাহলে আচ্ছা আমরা তাহলে আমরা শুরু করতে পারি
পারি। আমরা রেকর্ড অন করে দিয়েছি স্যার। রেকর্ড অন করছি, আমরা শুরু করি। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি যে জেডিকেট পার্টটা আমরা এখানে কভার করব এই জায়গাটায়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফিচারগুলো, এবং সেই সাথে আমরা ওই জাভা 8 এর কিছু ফিচার এবং জাভা 9 এর কিছু ফিচার আমরা কভার করার চেষ্টা করব। ধরো যদি পারা যায় তাহলে আমরা করবো আর কি এই অংশটা, বাট জেডিকে পুরো পোর্শনটাই আমরা এখানে কভার করব। তো এই জায়গাটায় আমরা এটা হলো যে আপনারা যে কথা বলতে, সবাই মাইকটা অফ রাখবেন। যে কথা বলতে চান সে একটু এসএমএস করলে, কারণ এখানে অনেকজন তো একসাথে কথা বলতে গেলে সবাইকে আমি হয়তো ওইভাবে সুযোগ দেওয়া যাবে না, বাট ওয়ান বাই ওয়ান কথা বললে আমার মনে হয় সবাই আমরা এই জিনিসগুলোকে ম্যানেজ করতে পারবো প্রপারলি। ওকে, এটা হলো একটু মেনটেন করবো সবাই। আর আমি স্টাডি ম্যাটেরিয়ালস হিসেবে ওরাকেলের যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলোই আমি ইউজ করব। বেশি কিছু না, অল্প কিছু জিনিসই আছে। আর সাথে সাথে প্রত্যেকটা ক্লাসেরই আপনি স্লাইড বা নোটস পাবেন। সো সেই অনুযায়ী আমরা আগাই যাব। ওকে, তো আর আপনাদের শায়দ আমাকে একটু সবার ইয়াটা দিবেন, কি বলে ওই আপনাদের ইয়াগুলো আর কি, ইমেল অ্যাড্রেস গুলো, যাতে আমি ডকুমেন্টস গুলো শেয়ার করে দিতে পারি আমার ড্রাইভ থেকে, তাহলে সবাই ওই অনুযায়ী পেয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আর হচ্ছে প্লাস হচ্ছে আজকে ক্লাস শেষে স্যার আপনি আপনার মতো করে ডিসাইড করে দিবেন যে আপনি কবে ক্লাস নিতে চাচ্ছেন এবং কখন কখন। আচ্ছা, এটা আপনি ওদের সাথে ডিসকাস করে স্যার আপনি ডিসাইড করে দিবেন। আচ্ছা, আজকের টপিকস হলো যে আসলে জাভা এবং তার যে বেসিক ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। প্রথমত আমরা দেখব হলো জাভা টেকনোলজির যে ফেনোমেনা গুলো আছে সেগুলো আমরা দেখব। তো তার আগে আমি একটু প্রেজেন্টেশনে যাচ্ছি, আপনারা আমার প্রেজেন্টেশনটাকে মক করে রাখেন সবাই। আমি মনে হয় ভিডিও থেকে অফ হয়ে যাব, কারণ ভিডিও দেখার দরকার নেই মনে হয়। স্যার প্রেজেন্টেশনটা সবাই পিন করে রাখলেই হবে। হ্যাঁ, পিন করে রাখেন, আমার ভিডিও দেখা, ভিডিওটা অফ করে দিলাম। তো আমরা এটা হলো আমার ইয়ার ওরাকেলেরই ডকুমেন্ট, আমি ওখান থেকেই আমি বলতে চাচ্ছি বা করাবো যে আমরা বেসিক্যালি আজকের টাস্কটা হলো যে মেইন হলো যে আমরা জাভা টেকনোলজি ফেনোমেনাগুলো দেখবো, হ্যালো ওয়ার্ল্ড, এবং এটার মধ্যে কি কি জিনিস আছে, কিভাবে কাজ করে, সেই বিষয়গুলো আমরা এখানে শেয়ার করব। তো তো এখানে যে জাভার সম্পর্কে কথা বলতে গেলে আমরা বলি যে এটা জাভা একটা দুইটা জিনিস শেয়ার করে, একটা হলো জেনারেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা একটা প্ল্যাটফর্ম, এবং সেই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ম্যানারে সে কাজ করে। তো বিষয়টা হচ্ছে এখানে যদি প্রথম কথাই আমি বলি, জেনারেল পারপাস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, জেনারেল পারপাস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সে কিছু বাজওয়ার্ড, তার সম্পর্কে কিছু বাজওয়ার্ড আছে সেগুলো সে মেনটেন করে, যেমন সিম্পল, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড, ডিস্ট্রিবিউটেড, মাল্টি থ্রেডিং, ডাইনামিক, আর্কিটেকচারাল, ন্যাচারাল, তারপর পোর্টেবল, হাই পারফরমেন্স, রোবাস্ট এবং সিকিউর। সিম্পল বলতে বোঝায় আমরা যা কিছু কোড লিখবো একটা জাভা ক্লাসের মধ্যে লিখবো, একটা ক্লাস ডিফাইন করবো, এই ক্লাসের মধ্যেই আমরা সবকিছু লিখবো। এবং অবজেক্ট ওরিয়েন্টেড, দ্যাট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ফিচার গুলো আছে সেগুলো সে ফলো করে। দ্যাট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার গুলো যদি আমি দেখি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং চারটা পিলারের উপর দাঁড়ানো থাকে। একটা হলো ক্লাসিফিকেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। আইডেন্টিফিকেশন বলতে বোঝায় টু আইডেন্টিফাই পটেনশিয়াল অবজেক্ট, টু আইডেন্টিফাই অবজেক্ট, এটা হলো আইডেন্টিফিকেশন। দ্যাট ইজ, তাহলে অবজেক্টটা কি? অবজেক্ট হলো একটা রিয়েল লাইফ থিং, আমার চারপাশে যে জিনিসগুলো আছে, যার সম্পর্কে আমার কি আছে, আগ্রহ আছে, তারাই আমার কাছে অবজেক্ট। এবং একটা অবজেক্ট হইতে হলে তার মধ্যে কিছু প্রপার্টি থাকতে হবে, দ্যাট ইজ ডাটা ভ্যালু থাকতে হবে, এবং তার কিছু বিহেভিয়ার অথবা দুইটাই করতে হবে, তাইলে আমি তাকে কি বলবো? অবজেক্ট। সে আমি ব্যাংকে গেলাম, তাহলে ব্যাংকের মধ্যে আমার
ইন্টারেস্টেড অবজেক্ট হলো যে আমার অ্যাকাউন্টস, তাই না? হ্যাঁ, এটা কি ফিজিক্যাল অর লজিক্যাল হতে পারে। যেমন ব্যাংকের ম্যানেজার, সে হলো ফিজিক্যাল, আমি একজন ব্যাংকের কাছে ক্লায়েন্ট, আমি ফিজিক্যাল, বাট অ্যাকাউন্টস এটা হলো লজিক্যাল একটা এন্টিটি। হ্যাঁ, তারপরে আমি যদি আরেকটু যাই, ব্যাংকের অ্যাকাউন্ট খুলবো, তাহলে ক্লায়েন্টস, একজন ক্লায়েন্টের অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে। অ্যাকাউন্ট আবার হইতে পারে কয়েকটা টার্মে, যেমন অ্যাকাউন্ট হইতে পারে কারেন্ট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট থেকে আপনি এক একাধিক ডেইলি অনেকবার টাকা তুলতে পারবেন। তারপরে সেভিং অ্যাকাউন্ট, এখানে মাসে হয়তো সপ্তাহে হয়তো 4 বার টাকা তোলা যেতে পারে, হ্যাঁ, বা একটা নির্দিষ্ট লিমিটের, এর বেশি তুলতে গেলে আপনাকে প্রায়র পারমিশন লাগে। তারপরে আপনি যদি যান লোন নিলেন, লোনের জন্য আপনি অ্যাকাউন্ট তুললেন, হ্যাঁ, তারপরে আপনি ওই ফিক্সড ডিপোজিট করলেন, সেটার জন্য আবার ফিক্সড ডিপোজিট 4 রকম হতে পারে, আবার আমরা অনেক রকম স্কিম তৈরি করি, তাহলে এইরকম অনেকগুলো থাকতে পারে। এগুলো হলো আমার কাছে অবজেক্ট, এবং দেন এই অবজেক্টগুলোকে আমরা ক্লাসিফাই করব ইনটু এ গ্রুপ। এই অবজেক্টগুলোকে আমি কি করব, ক্লাসিফাই করব ইনটু এ গ্রুপ। তাহলে এটা কিভাবে ক্লাসিফাই হবে, যাদের কমন অ্যাট্রিবিউট দ্যাট ইজ প্রপার্টি ছিল এবং কমন বিহেভিয়ার ছিল, তাদেরকে গ্রুপ করব। দ্যাট ইজ একই জিনিসের সেম অ্যাট্রিবিউট এবং বিহেভিয়ার যদি থাকে এবং কমন রিলেশন উইথ আদার্স থাকে, তাহলে আমি তাকে আমরা কি করব, একটা গ্রুপে নিয়ে আসবো। দেন এই গ্রুপটার একটা কমন বিজনেস নেম দিব, যাকে আমরা বলি অবজেক্ট ক্লাস। দেন যখন when we define an object class, then we find an class. এই অবজেক্ট ক্লাসের কমন বিজনেস নেমটাই হলো আমার ক্লাসের নাম, এবং ওই ক্লাসের অ্যাট্রিবিউট গুলো হবে পার্টিকুলার যে অবজেক্ট গুলো ছিল তার মধ্যে থেকে নিয়ে আসা। যেমন আমি যদি একটা ইনস্টিটিউটের কথা বলি, হ্যাঁ, যখন ইনস্টিটিউট আমরা চিন্তা করি, একটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস অর্গানাইজেশন, এটা হলো কি একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন। হ্যাঁ, তো ইনস্টিটিউটটা সার্ভিস ওরিয়েন্টেড, তাহলে তারা কি করে, সার্ভিস সেল করে। তাহলে অর্গানাইজেশনের টপ ম্যানেজমেন্টের কাছে আমরা কি, আসলে স্টুডেন্টরা কি কাস্টমার, তাই না? যখন আপনি ইয়ার কাছে কাউন্সিলরের কাছে যান, হ্যাঁ, তখন আপনি প্রসপেক্টিভ কাস্টমার। দেন আপনি ফর্ম নিলেন, নিয়ে আপনি অ্যাডমিশন নিলেন, তখন হয়ে গেলেন স্টুডেন্ট। হ্যাঁ, দেন আপনি ক্লাসে গেলেন, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স হিসাবে, আপনি এক্সামে গেলেন এক্সামিনি হিসাবে, হ্যাঁ, দেন আপনি পাস হয়ে বেরিয়ে গেলেন। তাহলে আপনার একই অবজেক্টের বিভিন্ন স্টেটে বিভিন্ন ডাটা ভ্যালুর উপর বিভিন্ন রূপ আমি পাইলাম। প্রত্যেকটা রূপকে আমরা বলতেছি স্টেট হচ্ছে আসলে ডাটা ভ্যালুর অবস্থা। তো এদেরকে যদি আমি কমনলি একসাথে নিই, একই জিনিসের সেভারাল গ্রুপ আমি পাইলাম, অবস্থান পাইলাম। যখন একাধিক স্টেটগুলোকে একসাথে নিয়ে আমি একটা কমন বিজনেস নেম পাবো, দ্যাট ইজ ইনস্টিটিউট হলে আমরা তাকে বলি হলো কাস্টমার, স্টুডেন্ট। আমি যদি ট্রেনিং ইনস্টিটিউট হয় তাহলে আমরা বলি ট্রেনিং। বাট আমরা যদি এটা মোবাইল ফোনের কথা বলি, তখন আমরা বলি ক্লায়েন্টস। ব্যাংকে গেলে আমরাকে বলা হয় কাস্টমার। আবার আমি যদি ইয়াতে যাই, ওই কোনো ইন্টারনেট ফার্ম সার্ভিস প্রোভাইডারের কাছে যাই, তখন আমাদেরকে বলা হয় ইউজার, তাই না? তো এইভাবেই আমরা কমন বিজনেস নেমটা পাবো। এই কমন বিজনেস নেম নিয়ে আমি কি ক্লাসিফাই করবো, করে নিয়ে আসবো। বেসিক্যালি সহজ বাংলায় এত কঠিন কথা যদি না বলে আমি যদি বলি যে আমরা যদি কোনো ডুপ্লিকেট অবজেক্ট পাই, তাহলে তাদেরকে কি করবো, ডিসকার্ড করে কমন একটা বিজনেস নেম নিয়ে আমি ক্লাসিফাই করে আমি পাবো হলো ক্লাস। দেন কি আসতেছে, একটা দেন এখানে আরেকটা সেকেন্ড হলো ইনহেরিটেন্স। আমি একটা ক্লাস বানাইলাম, এই ক্লাসের তৈরি করে আমি কাজ করতেছি। টাইম টু টাইম এই ক্লাসের কিছু অ্যাট্রিবিউট অ্যাড হবে বা কিছু স্পেশাল ফর্ম তৈরি হবে, তো সেটাকে আমি অ্যাবজর্ব করতে চাই। যেমন সার্স ভাইরাসের একটা স্পেশাল ফর্ম হলো কোভিড, ঠিক আছে? তার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, বা গত বছর ডেঙ্গু যেমন তার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্সে চলে আসছিল। সো এরকমই রিয়েল লাইফে অবজেক্টগুলো টাইম টু টাইম এক্সপিরিয়েন্স গেইন করে তার কিছু স্পেশাল নিডস, তার কিছু স্পেশাল ভ্যালু তৈরি করে। সেগুলোকে অবজার্ভ করার জন্য আমরা কি করি, এক্সিস্টিং ক্লাসকে চেঞ্জ না করে
আমরা এক্সিস্টিং ক্লাসটা ইউজ করে নতুন এক্সট্রা ক্লাস তৈরি করি। যে এক্সিস্টিং ক্লাসটার থেকে বেস ক্লাস বলে এটাকে, এটা থেকে আমি যখন নতুন আরেকটা ক্লাস তৈরি করি তখন এটাকে ডিরাইভ ক্লাস বলে বা সাব ক্লাস বলে। ঠিক আছে, তো এক্সিস্টিং ক্লাস থেকে যে নতুন রিসোর্স গুলো আছে, যেটি অ্যাট্রিবিউট বিহেভিয়ার গুলো আছে, সেগুলো চলে আসে সাব ক্লাসে এবং এক্সিস্টিং ক্লাসের একটা স্পেশাল ফর্ম প্রোভাইড করে। এই যে চলে আসা রিসোর্স গুলোকে শেয়ার করার প্রসেসটাকে আমরা কি বলতেছি? ইনহেরিটেন্স। দেন যেহেতু এখানে ইনহেরিটেন্সের মধ্যে একটা জেনারেল থিং থাকে আর নিচে থাকে কি? স্পেশাল ফর্ম। সো এই জেনারেল থিং এ রেখে স্পেশাল অবজেক্ট গুলো রেখে ডিফারেন্ট আমরা ফর্ম আমরা এখানে পাই। এটাকে আমরা বলতেছি পলিমরফিজম, একই জিনিসের ডিফারেন্ট ফর্ম। জাভা ডিস্ট্রিবিউটেড, অবশ্যই ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন সাপোর্ট করে। জাভা মাল্টি থ্রেডিং সাপোর্ট করে, হ্যাঁ, এবং অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস দুটাকেই সে প্রসেস করতে পারে, টাস্ক ম্যানেজমেন্ট করে। সো এটাকে আমরা বলি থ্রেড। এটা হলো মাল্টি থ্রেড। থ্রেড হচ্ছে একটা প্রোগ্রাম আমি রান করাচ্ছি ইন্ডিপেন্ডেন্টলি, তার সাথে সাথে ওই প্রোগ্রাম থেকে আমি ইন্ডিপেন্ডেন্টলি আরো 3-4টা প্রোগ্রাম একসাথে রান করাবো। এই অ্যাবিলিটিটাকে আমরা বলি থ্রেড। আর যখন একই রিসোর্সকে অনেকগুলো থ্রেড শেয়ার করে কাজ করে, তখন এটা আসলে ট্রুলি মাল্টি থ্রেডিং এর পড়ে। এবং জাভা আসলে ডাইনামিক্যালি সবকিছু ইমপ্লিমেন্ট করে। আর আর্কিটেকচারাল ন্যাচারাল নিউট্রাল। নিউট্রাল এটা পরে আমরা আরো ডিটেলস আলোচনা করবো, আপাতত এটা নিয়ে আমি কিছু কথা বলছি না। পোর্টেবল, দ্যাট ইজ আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইজিলি মানে প্লাগ ইন করতে পারি, অ্যাড করতে পারি, ট্রান্সফার করতে পারি। একটা জায়গার সাথে আরেকটা প্লাগ ইন ইজিলি প্লাগেবল। হ্যাঁ, দ্যাট ইজ আমরা এখানে আরেকটা কথা বলি, কোহেশন এবং কাপলিং। দ্যাট ইজ আমরা এখানে কোহেশনটা বেশি। ঠিক আছে, যেমন ধরেন আপনার একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি কিছু ডাটা অর্ডার ইনপুট দিলেন। হ্যাঁ, অর্ডার ইনপুট দেওয়ার পর সে অর্ডারটা প্রসেস হলো, হওয়ার পর প্রত্যেকটা অর্ডার হওয়ার সাথে সাথে সেটা কি হবে? মেইল করবে। হ্যাঁ, ঠিক আছে, মেইল করবে। এখন আপনার মেইল সার্ভিস নাই, তাহলে এই কাজটা কি বন্ধ হয়ে যাবে না? বাট আমি যদি পোর্টেবল করি বা মডিউলার হিসেবে করি, যে আমার ইমেল সার্ভিস থাকলে ইমেল করবে, না হলে নর্মালি অর্ডারটা পোর্ট হবে। বা আমরা যে বিভিন্ন অনলাইন সার্ভিস কিনি, এর মধ্যে অনেকগুলো সার্ভিস অ্যাভেলেবল থাকে। হ্যাঁ, আমরা যেগুলোকে ক্লিক করি সেগুলো অ্যাভেল করি, আর বাকিগুলো করি না। দ্যাট ইজ পোর্টেবিলিটির কারণে আমরা এসব করে থাকি। হাই পারফরমেন্স, ডেফিনেটলি জাভা হাই পারফর্ম করে আদার দেন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট এই জায়গাটা একটা কথা আছে, জাভা কম্পাইল টাইমে অন্য ল্যাঙ্গুয়েজ থেকে 20% স্লোয়ার, বাট যখন সে এক্সিকিউট হয় অন্যদের থেকে ঠিক তত টাইমে ফাস্টার কাজ করে। এখনকার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে তার থেকে তুলনামূলকভাবে একটু ফাস্টার এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। রোবাস্টনেস, যে কোনো এনভায়রনমেন্টে সে কাজ করে, এবং জাভা তার নেচারটাই সিকিউর। যেমন জাভা ক্লাস যখন আমরা করার সময় ওই ক্লাসটাকে যখন এক্সিকিউট করলে ওই ক্লাসগুলো এই ক্লাসগুলোকে আমরা যখন লোড করার সময় জেভিএম বা জাভা যখন লোড করে, রান টাইম একটা ইন্টারপ্রিটার আছে, সে প্রথম চেক করে দেখে যে ওই ক্লাসটা টেম্পার্ড হয়েছে কিনা। দ্যাট ইজ এটার মধ্যে কাজ করার সময় মানে কম্পাইল করার সময় যে ফাইলটা তৈরি হয়েছে, তারপরে এটার মধ্যে নতুন কিছু অ্যাড হয়েছে কিনা। যদি হয়ে থাকে দ্যাট ইজ টেম্পার্ড কিনা, সেটা হয়ে থাকলে সেই ক্লাসটাকে সে লোড করে না। এবং জাভা যখন আপনার নিজের মেশিনের ক্লাস, নিজের ক্লাস এবং নেটওয়ার্ক থেকে পাওয়ার ক্লাস, এই দুইটার মধ্যে আলাদাভাবে সিকিউরিটি স্কোপ তৈরি করে সে হ্যান্ডেল করে। তো এটা হলো জাভার বাজওয়ার্ড। এগুলো আসলে গুরুগম্ভীর কথাবার্তা, এগুলো প্রোগ্রামিং এ খুব একটা যে কাজে লাগবে তা না, বাট আপনার এই টার্মের নর্মস গুলো আপনাকে মাথায় থাকতে হবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি যে
অ্যাকচুয়ালি জাভার কিভাবে কাজ করে সেটার ক্ষেত্রে আমরা যখন একটা জাভা প্রোগ্রাম লিখি, জাভা অবশ্যই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা বুঝি ওই ল্যাঙ্গুয়েজকে যেটা প্রোগ্রামার যে ল্যাঙ্গুয়েজ ফলো করে প্রোগ্রাম লেখে, দ্যাট ইজ একটা ইংলিশ ইউজ করে আমরা প্রোগ্রাম লিখব একটা প্লেন টেক্সট ফাইলে, প্লেন টেক্সট ফাইলে। UTF-8 হলে বেটার, এটা কিন্তু ইয়ে না, বাট প্লেন টেক্সট ফাইল, এবং এর এক্সটেনশন হবে কি জাভা। These source file are compiled into class file by Javac. That is, আমি কম্পাইল করার পর আমি কি পাবো, একটা ক্লাস ফাইল পাবো। এটা এই ফাইলটাকে বাইট কোডে লেখা। এই ফাইলটা কিসে লেখা? বাইট কোডে লেখা। বাইট কোড বলতে বোঝায় 0-1। আমরা জাভাকে বলতেছি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা যে কোনো যে যাই হোক, আমরা কিন্তু সবাই সাইন ল্যাঙ্গুয়েজ বুঝি। ইশারায় যদি কিছু বলি সেটা অবশ্যই কম বেশি সবাই বুঝি, সবাই বুঝে। ইনফ্যাক্ট বাংলাদেশ, পৃথিবীর সবাই সাইন ল্যাঙ্গুয়েজ ইশারা দিয়ে বোঝায়। আমার যদি চা দরকার থাকে তাহলে আমি কাপ ধরে চা খাওয়ার মতো করে ইয়া করলেই হবে। আমি যদি পানি খেতে চাই গ্লাসের মতো করে খাইতে চাইলে আমি দ্যাট ইজ আই মিন যে আমি কিছু একটা ড্রিঙ্ক করতে চাচ্ছি। আমার ক্ষুধা লাগলে পেটের মধ্যে ধরে আমি যদি ইয়া করি তাহলে কি হচ্ছে, আমার মনে হবে যে আমি কি বলে কিছু একটা আমি কিছু একটা খেতে চাচ্ছি বা সামথিং লাইক দ্যাট। সো এই রকম সাইন ল্যাঙ্গুয়েজ। আর কম্পিউটারের সাইন ল্যাঙ্গুয়েজ হলো বাইট কোড, দ্যাট ইজ 0-1। জাভা যখন কম্পাইল করে, জাভা ক্লাস ফাইলটা কম্পাইল করলে সে 0-1 লিখে নেয়। দেন এটা হলো ক্লাস ফাইল। এখন এই ক্লাস ফাইলটাই আমরা কি করব, বিভিন্ন ক্লায়েন্টের মেশিনে দেব। দ্যাট ইজ, আমি যে প্ল্যাটফর্ম থেকে করি না কেন, এই ক্লাস ফাইলটা যে কোনো প্ল্যাটফর্মের মেশিনে গিয়ে রান করতে পারবে থ্রু দা রান টাইম ইন্টারপ্রেটার একটা আছে JVM। এটা লঞ্চ করে জাভা দিয়ে লঞ্চ করলে সেটা রান করে। ঠিক আছে, এটা দিয়ে সে রান করে। সো JVM হলো জাভা ভার্চুয়াল মেশিন। এটা প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট JVM আছে। দ্যাট ইজ জাভা ল্যাঙ্গুয়েজ হলো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, বাট জাভা ক্লাস ফাইল প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, টেক্সট ফাইল এটাও প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, বাট JVM প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। কারণ আমরা যদি প্রোগ্রামিং এর এক্সিকিউশন প্রসেসটা দেখি, প্রথম সে কি করে, একটা ক্লাস ফাইলকে কম্পাইল করে। ফার্স্ট হলো কম্পাইল করার পর সে কি করে, নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সে সিনট্যাক্স গুলো চেক করে। সিনট্যাক্স চেক করার পরে সে কি করে, ওই ক্লাস ফাইলটাকে কনভার্ট করে স্পেশাল সিম্বলিক ইনস্ট্রাকশন কোডে, যেটাকে আমরা বলি অবজেক্ট ফাইল। এই অবজেক্ট ফাইল মেশিন ডিপেন্ডেন্ট। আপনার মেশিন যেটা আছে তার উপর ডিপেন্ড করে সেই কোডটা লিখবে। দেন লিঙ্কারের মাধ্যমে সে কি করে, ওএস লাইব্রেরির সাথে লিঙ্ক করে। দেন কাপলিং করে ফাংশনের সাথে, মেথডগুলোর সাথে কাপলিং করে কোডগুলোকে। দেন সে exe ফাইল করে এবং এক্সিকিউট করে। এখানে দুইটা জিনিস, অবজেক্ট স্পেশাল সিম্বলিক কোড, দ্যাট ইজ অবজেক্ট কোড, আর একটা হলো ওএস লাইব্রেরি। দুইটাই কিন্তু অপারেটিং সিস্টেম, ওএস লাইব্রেরি অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে, আর অবজেক্ট কোড ডিপেন্ড করে হার্ডওয়্যার বা মেশিনের উপর। সো এইটা উপর ডিপেন্ড করে। যখন আমরা জাভাতে যাই তখন সে কি করে, একটা ক্লাস ফাইলকে কম্পাইল করে 0-1 এনে 0-1 বাইট কোডে লেখে। দ্যাট ইজ 0-1 অল টাইপস অফ মেশিন কি করে, বুঝতে পারে। এটা প্রত্যেকটা প্রসেসরের জন্য নেটিভ কোড, নেটিভ ল্যাঙ্গুয়েজ। সো ওই ল্যাঙ্গুয়েজটাকে ফলো করে সে পরে যখন অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজে যায় এক্সিকিউট করার জন্য সে কি করে, JVM ওই মেশিনের উপর বেস করে সে তার ওএস লাইব্রেরিকে অ্যাটাচ করে, দেন এক্সিকিউট করে লাইন বাই লাইন অ্যাজ এ ইন্টারপ্রেটার। ঠিক আছে, এই হলো জাভার কম্পাইলিং এর প্রসেস। আমরা
সো আমরা এখানে একটু জেবিএম এর বিভিন্ন কিছু বিষয় আছে, সেটা একটু দেখি, একটু প্রসেসটা দেখি, ডেভেলপমেন্ট প্রসেসটা কিভাবে যায়, দেন আমরা ইনস্টলেশনের দিকে যাব। এখানে দেখেন জেবিএম ডিফারেন্ট অপারেটিং সিস্টেমের ডিফারেন্ট জেবিএম থাকে। তো দ্য সেম ক্লাস আর capable of running Microsoft Windows, Solaris, OS, Linux and Mac and so on. তো এখানে আমরা জাভা ভার্চুয়াল মেশিন, জাভা এসি হটস্পট জেবিএম বলে কিছু জিনিস আছে, সেখান থেকে আমরা দেখে নিতে পারবো। একাধিক জেবিএম আছে, যেমন আপনার ব্রাউজারের মধ্যে বিল্ডিং জেবিএম থাকে, তারপর অপারেটিং সিস্টেমের জন্য বিল্ডিং জেবিএম থাকে, এরকম অনেকগুলো জেবিএম থাকে। সো ওটা নিয়ে অন্য সময় অন্য কোনো সুবিধা হলে ডিটেল আলোচনা করবো, বাট আপাতত আমরা এখানে যাচ্ছি। প্রথম হলো ক্লাস ফাইলটাকে রান করে জেবিএম। সো এখানে খেয়াল করি দেখেন জাভা প্রোগ্রামটাকে আমরা কম্পাইল করেছি, করে একটা ক্লাস ফাইল পেয়েছি, হ্যাঁ, দেন জেবিএম এর মাধ্যমে উইন্ডোজ 32 বা এই বা ইউনিক্স অথবা ম্যাকে আমরা রান করতে পারবো এই জাভা ক্লাস ফাইলটাকে। তো জাভা প্ল্যাটফর্মের মধ্যে, জাভা যেহেতু আমরা প্ল্যাটফর্ম বলছি, a platform is a hardware or a software environment in which a program run. একটা প্রোগ্রাম রান করার জন্য তার কি লাগবে, একটা প্ল্যাটফর্ম লাগবে। তাহলে এই জন্য দুইটা কম্পোনেন্ট এই জাভা প্ল্যাটফর্মের জন্য। এখানে প্ল্যাটফর্ম আসলে কম্বাইন অপারেটিং সিস্টেম এবং আন্ডারলাইং হার্ডওয়্যারকে একসাথে নিয়ে তারপরে কাজ করা। তো এইটা হলো প্ল্যাটফর্মের কাজ। The Java platform differ from most other platform in that যে টপ লেভেল থেকে হার্ডওয়্যার বেজে পারফর্ম করবে, সফটওয়্যার কাজ করবে আসলে এখানে শুধু, ঠিক আছে। অন্যান্য জায়গায় হার্ডওয়্যার কাজ করতে পারে, বাট টপ লেভেল, বাট এখানে সফটওয়্যার লেভেল থেকে কাজ করবে। এখানে দুইটা কম্পোনেন্ট কাজ করে, একটা হলো জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন, আর একটা হলো জাভা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। যেটা জাভা আমাকে কিছু ক্লাস দিয়েছে যেগুলোর উপর বেস করে কাজ করবে, এবং জেভিএম আসলে এই হার্ডওয়্যারের উপর, ভেরিয়াস হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করে সে তার কাজটা করবে। আর এপিআই হলো আমরা রেডিমেড কিছু কম্পোনেন্ট যেগুলো দেওয়া আছে সেগুলো ইউজ করে কাজ করব। এখানে বলা থাকে যে আমরা এপিআই ডেভেলপ করার থেকে এপিআই ইউজ করা, নতুন কোনো এপিআই, বেসিক এপিআই তৈরি করার দরকার নেই, ইউজ করেন। জাভা প্রচুর এপিআই দেওয়া আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। জাভা ক্লাসের মধ্যে আমরা এপিআই ইউজ করব এবং জেভিএম এর মাধ্যমে আমরা হার্ডওয়্যারের উপর রান করাবো। এই হলো আমাদের মেইন থিম অফ জেভিএম, ঠিক আছে। অ্যাজ পার প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এনভায়রনমেন্টের কথা বলেছি, জাভা প্ল্যাটফর্ম ক্যান বি little bit slower than native code. However, an advance in compiler and JVM technology are being performed close to that of the native code without threatening portability. Okay. আচ্ছা, আমরা জাভাতে কাজ করতে হলে আমার এই জিনিসগুলো আমার লাগবে। আমি বলছি এটা একটা জেনারেল পারপাস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এটা একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম, পাওয়ারফুল সফটওয়্যার প্ল্যাটফর্ম। তার মধ্যে আছে ডেভেলপমেন্ট টুলস, তার মধ্যে আছে প্রোগ্রামিং ইন্টারফেস, তার মধ্যে আছে ডেভেলপমেন্ট টেকনোলজি এবং ইউজার ইন্টারফেস এবং ইন্টিগ্রেটেড লাইব্রেরিজ। আচ্ছা স্যার, অনেকক্ষণ আমি কথা বললাম। এখানে যাওয়ার আগে আমি একটু সবার কাছ থেকে ফিডব্যাক নিতে চাই। কারো যদি কোনো কথা থাকে বলতে পারেন, কোনো জায়গায় বোঝার সমস্যা থাকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক পরে আছেন? না স্যার, অনেক আগে এসেছি। স্যার একটা জিনিস একটু ব্রিফ দরকার ছিল, মাল্টি থ্রেডটা যদি আপনি একটু বলতেন। হ্যাঁ বলেন। মাল্টি থ্রেড, হ্যাঁ
মাল্টি থ্রেড হিসেবে কিভাবে কাজ করে জাভাটা, এটা যদি আরেকবার একটু বলতেন ভালো ভালো হতো। আচ্ছা, টেকনিক্যাল ভিউটা এখানে এখন বলবো না, যখন আচ্ছা। থ্রেড পড়াবো তখন আমি বলবো। মাল্টি থ্রেড বলতে বোঝায় আমার একটা প্রসেস আছে, এই প্রসেসের আন্ডারে আমি আরো একাধিক প্রসেস করব। যেমন আমি যদি বলি আমার একটা প্রোগ্রাম আমি লিখছি, প্রথম পার্টটা প্রোগ্রামের একটা মেথড লিখছি যেটা হলো কি করবে, রিড করবে। সেকেন্ড আরেকটা মেথড লিখছি যেটা কি করবে, প্রসেস করবে। থার্ড মেথডটা কি করবে, রাইট করবে। নর্মাল প্রোগ্রামিং কি করবে, তিনটা মেথড আমি সিকোয়েন্সিয়ালি কল করব। সিকোয়েন্সলি কি করব, আমরা কল করব। তো প্রথমটা আমরা তো জানি একটা মেথড যখন মডুলার প্রোগ্রামিং এর যদি দেখি তাহলে আমরা কি করি, নরমালি একটা বড় প্রোগ্রামকে ছোট ছোট মডিউলে বিভক্ত করি, প্রত্যেকটা একটা নির্দিষ্ট কাজ করতে পারে। এবং সে কি করে, যখন আমি কল করলে যেখান থেকে কল করব কমান্ড লাইন ট্রান্সফার হয়ে চলে যাবে হলো মেইন মডিউলে, কমান্ড লাইনটা ট্রান্সফার হয়ে চলে যাবে মেইন মডিউলে, দেন মেইন মডিউলে একটা কমান্ড লাইনটা ট্রান্সফার হয়ে যাবে, এটা হলো মেইন মডিউল, এখান থেকে কমান্ড লাইনটা ট্রান্সফার হয়ে এখানে আসবে, এই কাজটা করে আবার রিটার্ন করবে, দেন পরের মডিউল, দেন পরের মডিউল। এখন আমি থ্রেড যদি করি তাহলে আমি কি করতে পারবো, এই তিনটা প্রসেসকে ইন্ডিপেন্ডেন্ট তিনটা প্রোগ্রাম হিসাবে আমি রান করাতে পারবো। এখন আমার কাজ, মেইন মডিউলের কাজ হলো এই তিনটা প্রসেসকে সিনক্রোনাইজ করে কল করা। তো আমি প্রথম কি করব, রিড মেথডটাকে কল করব। রিড শেষ না করা পর্যন্ত কি করবে, প্রসেস মেথডটা ওয়েট করবে। যখন রিড মেথডটা কমপ্লিট হয়ে যাবে সেই প্রসেস মেথডটা তখন স্টার্ট হবে। ইন সিমিলটেনিয়াসলি রিড মেথড কি করবে, আবার সেকেন্ড ডাটাটা রিড করা শুরু করবে। হ্যাঁ, একইভাবে আমি প্রসেস মেথডটা কাজ শেষ হওয়ার সাথে সাথে কি করবে, রাইট মেথডটা রাইট করা শুরু করবে। ইন দ্য মেইন টাইম দেখবেন যে রিডটা কি, সেকেন্ড ডাটাটা রিড করে ফেলছে, সেকেন্ড ডাটাটা প্রসেস হয়ে যাচ্ছে, একই টাইমে থার্ড ডাটাটা পড়া শুরু হয়েছে এবং ফার্স্ট ডাটাটা রিড হচ্ছে। এখন আমি যদি প্রত্যেকটা 3 সেকেন্ড করে সময় নিই তাহলে প্রথম 3 সেকেন্ডে কি হবে, দুইটা ডাটা হবে, কিন্তু পরবর্তী 3 সেকেন্ডে তিনটা ডাটা একসাথে কি হবে, প্রসেস হবে, তিনটা ডাটা একসাথে কাজ করবে, ফলে আমার টাইম সেভ হবে এবং কাজও শেষ হবে। যেমন আমরা কি বলে ফিঙ্গারপ্রিন্টের অ্যাটেন্ডেন্স সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট সবসময় তো ফিঙ্গারপ্রিন্ট হবে না। হ্যাঁ, যখন ফিঙ্গারপ্রিন্ট করবে তাহলে আমরা কি করব, একটা মেইন মেথডের মধ্যে থেকে একটা প্রসেস আমি স্টার্ট করে রাখবো, যার কাজ কিছুক্ষণ পর পর চেক করা যে কোনো ডাটা আসছে কিনা। হ্যাঁ, 3 সেকেন্ড 1 সেকেন্ড পর পর সে চেক করে, যদি ডাটা থাকে সে ডাটাটাকে রিড করে দেন প্রসেসিং এ পাঠিয়ে দেবে। এইরকম প্রোগ্রামিংকে আমরা বলতেছি থ্রেডিং। এবং যখন মাল্টি থ্রেড মানে তিনটা থ্রেড একসাথে প্রসেস রান করবে সিমultaneously, তখন এটাকে মাল্টিপল থ্রেড বলে। এটা মেইনটেইন করে হলো এটা মেইনটেইন করা হলো যে থ্রেড শিডিউল বলে একটা ব্যাপার আছে সেটা। আচ্ছা, আমি একটু দেখি তার প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্টটা কাইন্ডলি রিমি প্লিজ একটু পিন করেন আপনি আপনাকে। শুনতে পাচ্ছি স্যার? আপনাকে পিন করলে আপনি সামনে আসবেন নাকি, এটাই আর কি। ও, মাইক প্রবলেম, ওকে ফাইন, ঠিক আছে। ওকে, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স বলতে বোঝায় আমি যেখানেই প্রোগ্রামটা তৈরি করি না কেন, যে মেশিনে তৈরি করি না কেন, রান করার সময় আমি যে কোনো মেশিনে আমি এটাকে রান করাইতে পারবো, যে কোনো মেশিনে, যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো অপারেটিং সিস্টেমে তাকে রান করাতে পারবো। এই ক্যারেক্টারিস্টিকটাকে আমরা বলতেছি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট ইজ, আমরা আমার লেকচারের একটা জায়গায় দেখেন, এখানে আমরা দেখাইছি একটা ডায়াগ্রামের মধ্যে, খেয়াল করি আমরা কি দেখছি, আমার কোডটা দেখছি সবাই? ইয়েস স্যার। আচ্ছা, এখানে খেয়াল করেন জাভা প্রোগ্রাম ক্লাস হ্যালো ওয়ার্ল্ড, এখানে একটা প্রোগ্রাম লেখা আছে। আমরা এই প্রোগ্রামটাকে কম্পাইল করব
জাভা সি দিয়ে, দেন আমি পাবো hello world app ডট ক্লাস। এটা হলো 01 দিয়ে তৈরি করা একটা প্রোগ্রাম। দেন এই কম্পাইলার, রান টাইম কম্পাইলার জেভিএম দিয়ে দেন আমি কি করব, এই প্রোগ্রামটাকে রান করব জাভা hello world app, জাভা hello world app। তো সে কি করবে, যখন আমি রান করব উইন্ডোজ মেশিনে যাই, তাহলে উইন্ডোজের জন্য পার্টিকুলার একটা জেভিএম আছে, ওই জেভিএম দিয়ে উইন্ডোজে রান করবে। লিনাক্সের জন্য পার্টিকুলার জেভিএম আছে, ওই জেভিএম দিয়ে লিনাক্স রান করবে। ম্যাকের জন্য জেভিএম আছে, ম্যাক তার জেভিএম দিয়ে রান করবে। ফলে আমি ক্লাস সে আমার মেশিনের প্ল্যাটফর্ম হলো উইন্ডোজ, আমি উইন্ডোজে কাজ করছি। কারণ আমার এই প্রোগ্রামটা আমি যদি কোনো লিনাক্স প্ল্যাটফর্মে নিয়ে রান করতে চাই, আমি এটাকে জার ফাইল বানাই আমি এটাকে পাঠাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই ওখানে গিয়ে ওই লিনাক্সের প্ল্যাটফর্মে গিয়ে বা উইন্ডোজের প্ল্যাটফর্মে গিয়ে ওই জেভিএম দিয়ে আমি রান করব। তাহলে আমি তৈরি করছিলাম হলো উইন্ডোজে, আমি এটা রান করাতে পারছি লিনাক্সে, ইউনিক্সে, ম্যাকে। এই জিনিসটাকে আমরা বলতেছি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। আমি যেখানেই তৈরি না করি না কেন অ্যাপ্লিকেশনটাকে, সে বিভিন্ন প্ল্যাটফর্মে সে রান করতে পারবে। এটাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলে। জাভাকে আরেকটা বলি ওপেন সোর্স। ওপেন সোর্স বলতে বোঝায় যে সোর্স কোড ওপেন, আমাকে কোডগুলো আমার সামনে আছে, আমি যে কোনো মুহূর্তে চেঞ্জ করে কাজ করতে পারবো। যেমন আমরা পাইথনের একটা অ্যাপ্লিকেশন ওডো, তারপরে সেম অ্যাপ্লিকেশন একটা আছে লাইফরে, কি বলে ওই জাভার একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এরকম অনেক ওপেন ইআরপি আছে। এগুলো দেখবেন যে আপনাকে সোর্স কোড দিয়ে দেয়, আপনি কি করেন আপনার মতো চেঞ্জ করে ব্যবহার করতে চান। বাট আপনি যখন কমার্শিয়ালি ইউজ করতে যান তখন অবশ্যই লাইসেন্সিং দরকার পড়ে। ঠিক আছে, এটা হলো ব্যাপার। সো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলতে বোঝায় এক কথায় আমি একটা প্ল্যাটফর্মে আমি প্রোগ্রামটা ক্রিয়েট করব, বাট আমি এই অ্যাপ্লিকেশনটা মাল্টিপল প্ল্যাটফর্মে রান করার ক্যাপাবিলিটি রাখে, জাভা যেটা প্রোভাইড করে। যেমন ডটনেট বলে, ডটনেট উইদিন দ্য ডটনেট ফ্রেমওয়ার্ক ডটনেট অ্যাপ্লিকেশন আর ইন্ডিপেন্ডেন্ট। যে কোনো ডটনেট ফ্রেমওয়ার্কের মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশন আমরা রান করাইতে পারবো, লাইক জেভিএম। ক্লিয়ার স্যার? আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু দেখে নিই, তারপর অন্যদিকে যাওয়ার। আচ্ছা, ফারুক আহমেদ, 4 পিলার বলতে বোঝায় আসলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের 4টা পিলারের কথা বলছি। 4টা পিলার হচ্ছে যে আমরা বুঝি হলো আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। আইডেন্টিফাই পটেনশিয়াল অবজেক্ট, দ্যাট ইজ আমি যদি আমার ডোমেইন বা প্রবলেম এরিয়া অ্যানালাইসিস করার সময় আমি ওখানে যে নামগুলো পাবো সেগুলো হলো আমার পটেনশিয়াল অবজেক্ট। যে প্রপার্টিগুলো অ্যাডজেক্টিভ পাবো এগুলো হলো ওই প্রপার্টির অবজেক্টিভস, আর যে ভার্বগুলো পাবো এগুলো ওই অবজেক্টের বিহেভিয়ার। দেন ওই অবজেক্টগুলো ডিফাইন হয়ে গেল, দেন আমি ক্লাসিফাই করব ইনটু এ গ্রুপ। কিভাবে করব? কমন অবজেক্ট যেগুলো সেগুলোকে একটা গ্রুপের মধ্যে আমি নিয়ে আসবো, একটা ক্লাসের মধ্যে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসবো। নিয়ে এসে আমি একটা কমন বিজনেস নেম দিব ওই অবজেক্ট গ্রুপগুলোকে। সেই অবজেক্ট গ্রুপগুলোকে বলা হয় কমন বিজনেস নেম দিলে এটাকে বলা হয় অবজেক্ট ক্লাস। দেন ওই অবজেক্ট ক্লাস থেকে আমি একটা কমন অ্যাট্রিবিউট এবং বিহেভিয়ার নিয়ে একটা টেমপ্লেট তৈরি করব, যে টেমপ্লেটকে আমরা বলি একটা ক্লাস। আর ইনহেরিটেন্স হলো এক্সিস্ট করে এমন একটা ক্লাস যেটা বানানো আছে, হ্যাঁ, সেই ক্লাস থেকে নতুন একটা ক্লাস আমি তৈরি করলাম। ওই নতুন ক্লাস থেকে, পুরান ক্লাস থেকে নতুন ক্লাসে অ্যাট্রিবিউট তৈরি হবে এবং নতুন ক্লাসে এক বা একাধিক অ্যাট্রিবিউট এবং বিহেভিয়ার যুক্ত হয়ে নতুন একটা টাইপস তৈরি করবে, যেটা হলো যেমন টিচার, জাভা টিচার, ডটনেট টিচার। যেমন আমি জাভা স্পেশালি পড়ে, সো আমি জাভা টিচার। নাজমুল স্যার এখন প্যাটার্নাইজ হয়ে গেছিল, ডটনেট পড়ে, ডটনেট টিচার। নাজমুল স্যার যেমন পাইথন পড়ে, পাইথনের টিচার। যা আমি যদিও পাইথন দিয়ে প্রফেশনালি কাজ করি, বাট
আমি কিন্তু আই এম নট ট্যাগ উইথ দ্য পাইথন টিচার, এখানে নাজমুল স্যার স্পেশালাইজ অন পাইথন টিচার হিসেবে, ঠিক আছে? এরকম স্পেশালাইজড হয়ে যাবে এই ফর্মটা, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি হলো এটাকে আমরা বলতেছি হলো ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স হলো একটা ক্লাস থেকে অন্য ক্লাসে রিসোর্স শেয়ার করা। আর পলিমরফিজম বলতে বোঝায় হলো যে একই ক্লাসের একই জিনিসের বিভিন্ন রূপ। একটা মেথডের বিভিন্ন রূপ হইতে পারে, ইন্টারফেসের উপর বেস করে একই ক্লাসের সেভারাল রূপ হইতে পারে। যেমন টিচার যখন নাজমুল স্যার হয় তখন সে ক্লাস নিয়ে হলো পাইথন বা ডটনেটে, যখন আমি হই সোহেল হয় তখন জাভা অথবা এডিআই অথবা ডিডিডি এই থিওরি ক্লাসগুলো আমি, ঠিক আছে? এইভাবে আমরা স্পেশালাইজ করি। বোঝা গেল? এই চারটে হলো পিলার। এই মানব কে আছিস? হ্যালো, জি স্যার, আছি স্যার। হ্যাঁ, লাদেনে কি কয় জানি? লিয়াত, মানব কিছু বলবি? না স্যার, কিছু বলবো না স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমাদের মনের আশা পূরণ হয়ে গেছে স্যার। কিভাবে? অবশেষে জাভা ক্লাস করতে পারতেছি স্যার। যারা কোশ্চেন করতে চান কোশ্চেন ইনবক্সে করতে পারেন। ইনবক্সে করলে তারপরে যদি মনে হয় যে কথা বলার প্রয়োজন হবে, ইনবক্সে কথা বলার পরে আপনি মাইক অন করে কথা বলতে পারেন। বাস প্রথমে একটু ইনবক্সে কথা বলে নিতে হবে, না হলে সবাই একসাথে মাইক্রোফোন অন করে ফেলবেন। এই কারণে একটু কেউ কোশ্চেন থাকলে ইনবক্সে করে তারপরে মাইক্রোফোনটা অন করে। একজন একটা কোশ্চেন করছে, জাভা আমরা কেন শিখব, কি কি কাজের জন্য, একটু এক্সপ্লেইন করেন প্লিজ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জাভাটা আসলে আমরা শিখবো প্রথমত যদি এখন আমি যদি অ্যাপ্লিকেশনের দিকে দেখি, আমাদের বর্তমান যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা ফিনোমেনা দেখি, আমাদের যেটা হলো ই-কমার্স, অরাকেল এবং জাভা, এই দুইটার দিয়ে প্রায় 65% মার্কেট শেয়ার করে জাভা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ই-কমার্স এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। দেন টেলকো যদি দেখি, এটার প্রায় তার গ্রোথ রেট প্রায় 250% এখন পর্যন্ত, যেটা মোবাইল এবং টেলকো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউজ হয়। অ্যান্ড্রয়েড ওপেনএসডি কে বলেন আর কি, কটলিন সামথিং লাইক দ্যাট। রাজ আহমেদ বলছেন অ্যান্ড্রয়েডের জন্য এই জাভা এনাফ। অ্যান্ড্রয়েডের জন্য আপনি এখন সেভারাল এনভায়রনমেন্ট পাবেন, কটলিন আছে, জাভা এপিআই আছে, ইউজ করতে পারেন। অথবা আপনি এর সাথে আপনি ইয়াও পাবেন, ওই যে কি বলে ফ্লাটার আছে, হ্যাঁ, এগুলো মানে হাইব্রিড এনভায়রনমেন্ট আছে যেগুলো দিয়ে আপনি জাভার কাজ করতে পারেন। দ্যাট ইজ বেসিক্যালি আপনি যখন এন্টারপ্রাইজ জেনারেল পারপাস প্রোগ্রামিং গুলো করবেন, অবশ্যই এটা আপনি তখন আপনি আমার জাভা দরকার পড়বে, ঠিক আছে? স্যার কে জানি মাইকের ব্যাপারে কি বললেন একটু? ওকে, ভিডিওটা আপনি পাবেন, সবার সাথে শেয়ার হবে। ওকে, আচ্ছা আমি আবার যাচ্ছি। আর মনে হয় দুটো কোশ্চেন ছিল স্যার, ওই দুটো आंसर দিয়ে চলে যেতে পারতেন। হ্যাঁ, কি স্যার? সো এই যে নিচে যে জাভা শিখে কি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট জাভার যে কোর ডেভেলপমেন্ট আছে, আপনার জাভার প্রোগ্রামিং এর যে এপিআই গুলো, প্রোগ্রামিং এর যে কোর এপিআই, সেগুলো কিন্তু যে মোবাইল ডেভেলপমেন্টের জন্য দরকার পড়তে পারে। আপনি যদি কটলিনও ইউজ করেন, তারপরে আপনার মোবাইল জাভা এপিআই গুলো লাগতে পারে, কম বেশি পারবেন। বেসিকটা আপনার ক্লিয়ার থাকবে। আপনি যদি কটলিনে যান, অ্যান্ড্রয়েডে সম্ভব, অ্যান্ড্রয়েডে কাজ করা যাবে, ইজি হবে আর কি। অ্যান্ড্রয়েড যেমন পিএইচপি লোকজন অ্যান্ড্রয়েডে কাজ করে না, করে, হ্যাঁ, তাদের জাভাটা শিখে নিতে হয়, কোডটা শিখে নিতে হয়, ঠিক আছে? এরকম আপনি জাভা করা থাকলে আপনি ইয়াটা ভালোভাবে কাজ করবো। আমরা
হ্যাঁ যাবো স্যার, একটু আগে শেষ করি, বেসিকটা শেষ করি, তারপর স্যার অনেক ভালো একটা কথা বলছেন স্যার। ইনস্টলেশনে যাবো রে বাপ। আচ্ছা, তো আমরা বেসিক কথাগুলো সারতেছি। আমরা এখন ওখানে যাওয়ার আগে, মানে ইনস্টলেশনে যাওয়ার আগে আমরা লাস্ট কিছু কথা আমরা বলতে চাচ্ছি। স্যার সেগুলো হলো, আরেকজন একটা কোশ্চেন করছে স্যার, লাস্ট কোশ্চেনটা করছে, সেটা হচ্ছে নন প্রোগ্রামাররা কি এই কোর্স করতে পারে কিনা স্যার? আচ্ছা এখানে কথা হলো, আপনি এক আর এক যোগ করলে 2 হয়, এটা পারেন? তাহলে সবাই তারাও জাভা করতে পারবে বা প্রোগ্রামিং করতে পারবে। আমার কথা হলো যাদের কমন সেন্স আছে তারা সবাই, যারা কমন সেন্স আছে তারা সবাই প্রোগ্রামিং করতে পারবে। সিম্পল একটা উদাহরণ আমি বলি, আমি সব ক্লাসেই বলি, যে আপনার কাছ থেকে আমি 500 টাকা নিলাম, বললাম যে 3 মাস পরে আপনাকে 800 টাকা দেব, 800 না 3 মাস পরে আপনাকে 100 করে ইন্টারেস্ট দেব। 3 মাস পরে আপনাকে আমি কত দিলাম? 200 টাকা দিলাম। আপনি কি নিবেন আমার কাছ থেকে? আপনি নিবেন না, কারণ আপনি জানেন যে প্রতি মাসে 100 টাকা করে ইন্টারেস্ট হলে প্রতি মাসে 100 টাকা করে পারবে, 3 মাস পর 800 টাকা দিতে হবে। আমি আপনাকে 200 টাকা দিলে আপনি নেবেন না। যদি আপনি এটা বুঝেন তাহলে আপনি প্রোগ্রামিং বুঝবেন, সিম্পল কথা। এবং আমার মনে হয় এখানে এমন কেউ নাই যে এরকম দিলে নিবে। ওকে, হ্যাঁ ডেফিনেটলি আমি বুঝাইতে চেষ্টা করলাম যে ম্যাথ ইম্পর্টেন্ট, বুঝাইতে চেষ্টা করলাম যে আমরা জেনারেল ম্যাথ যেটা আছে এটা যদি আমি ভালো পারি তাহলে আমি সবকিছুই পারবো। দেন অবশ্যই আপনাকে লাগবে হলো যে আপনার অবশ্যই লাগবে যে জেনারেল ম্যাথের সাথে সাথে আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটি আপনাকে করতে হবে। দ্যাট ইজ যে বলছেন লজিক বিল্ট ইন কথা বলতেছেন, এগুলো কিন্তু প্রবলেম সলভিং অ্যাবিলিটি আপনাকে থাকতে হবে। অবশ্যই কমন সেন্স যেটা আছে, প্রোগ্রামিং মানে কমন সেন্স, নাথিং এলস। আমাদের সবারই কমন সেন্স কম বেশি আছে। হ্যাঁ, আজকের লেকচারে অনেকেই আমার কথা বুঝে যাবেন, আর অনেকেই বুঝবেন না। আবার কোশ্চেন করতে হবে, বাসায় দেখতে হবে, একাধিকবার দেখতে হবে, দেন করতে হবে। কেউ ক্লাসের মধ্যে পারে, কেউ লাইব্রেরিতে বসে বসে প্র্যাকটিস করে করে তারপরে কাজ করে। এটাই হলো ব্যাপার। আর আমরা কি কি সফটওয়্যার লাগবে এগুলো পরে আসতেছি, অবশ্যই আমরা যাব। ওকে, আপাতত আজকের ক্লাসে আমার কোনো সফটওয়্যার লাগবে না, শুধু নোটপ্যাড প্লাস প্লাস থাকলেই হবে। ওকে, আচ্ছা, জাভা প্ল্যাটফর্ম দিয়ে কি কি জিনিস লাগবে? টুলস, যেটা হলো আমাদের ডেভেলপমেন্ট টুলস, যেমন জাভা সি, তারপর হলো জাভা ল্যান্সার লাগবে, জাভা ডকুমেন্টেশন টুলস, তারপরে রানিং টুলস, মনিটরিং টুলস আছে, এরকম কতগুলো টুলস আছে, সেগুলো আমাদের লাগবে। তো নর্মালি জাভা সি, জাভা আর জাভা ডক হলেই যথেষ্ট। জাভা প্রোগ্রামিং ইন্টারফেস, এখানে জাভা যে লাইব্রেরিগুলো আমাকে দিয়েছে সেইগুলো ল্যাঙ্গুয়েজ লাইব্রেরি কোর এপিআই দেওয়া আছে, এগুলোকে ইউজ করে আমরা কাজ করব। যেমন আইও, তারপরে ল্যাং, জাভার ডিফল্ট লাইব্রেরি হলো ল্যাঙ্গুয়েজ, এটার এই লাইব্রেরিগুলো অটোমেটিক পাওয়া যায়, এটার উপর বেস করে জাভা প্রোগ্রামিংটা দাঁড়াইছে। যেমন আইও, তারপরে হলো ইউটিল, তারপরে হলো এই টাইপের অনেকগুলো লাইব্রেরি আছে যেগুলো দিয়ে আমরা জাভা স্ট্যান্ডার্ড লাইব্রেরি আমরা বলে থাকি, সেখানে আমরা পাবো। তারপর ডেভেলপমেন্ট টেকনোলজিস আছে, যেমন ডেপ্লয় করার জন্য স্পেশাল কিছু মেকানিজম আছে, সেগুলো ইউজ করে থাকি, যেমন জাভা ওয়েব স্টার্টার, তারপর প্লাগ ইন সফটওয়্যার গুলো, এগুলো এখানে ইউজ করে থাকি আমরা। যেমন ইয়ার ক্ষেত্রে ম্যাভেন ট্যাভেন এই টাইপের অনেক টুলস আছে যেগুলো দিয়ে আমরা ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্ট ম্যানেজ করে থাকি থার্ড পার্টি হিসেবে। জাভার ইউজার ইন্টারফেস দেওয়া আছে, যেমন এখন জাভা এফএক্স আছে, আগে সুইং বলতাম, এখন কিন্তু আমরা বলতেছি এফএক্স। এফএক্স হলো বোথ ওয়েব এবং কি বলে, ওয়েব এবং ডেস্কটপের জন্য সুইটেবল। সুইং এবং জাভা 2D টুলকিট, যেটা থেকে আমরা সফিস্টিকেটেড ইউজার ইন্টারফেস তৈরি করতে পারি। ইন্টিগ্রেশন লাইব্রেরি, যেমন এলডেপ সিকিউরিটির জন্য ইউজ হয়, জেডিবিসি এপিআই,
যেটা জাভার সাথে ডাটাবেজের কানেকশনের জন্য ইউজ হয়, জাভা নেমিং রিসোর্স নেমিং ডিরেক্টরি ইন্টারফেস JNDI, যেটা একটা জাভার এক্সটার্নাল রিসোর্সকে একটা নাম দিয়ে আইডেন্টিফাই করে ওই নাম দিয়ে কল করে বিভিন্ন জায়গায় ইউজ করা যায়। RMI রিমোট মেথড ইনভোকেশনের মাধ্যমে আমরা যে কোনো ক্লায়েন্ট সার্ভার ভার্সন তৈরি করার জন্য আমরা ইউজ করি এখান থেকে, হ্যাঁ। এবং বিভিন্ন রান টাইম ফ্যাসিলিটিস গুলো আমরা পাই এখান থেকে, এই জিনিসগুলো আছে। আর এটা হলো যে আমাদের মানে কিভাবে চেঞ্জ করতে পারে, গেট স্টার্ট কুইকলি, C++ বা তার সাথে ফ্যামিলিয়ার, লেস কোড, কম কোড লেখা যায়, C++ এর থেকেও কম এখানে কোড লিখতে হয়, রাইট বেটার কোড, দ্যাট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড কোড লিখছি। সো গুড প্র্যাকটিস গুলো ফলো করে আমরা কাজ করি। এবং এখানে আমরা যেমন ধরো যারা C++ এ করেন তারা পয়েন্টারকে আমরা ভয় পাইতাম, এখানে পয়েন্টার মেমোরি ম্যানেজমেন্টটা টোটালি জাভা নিজে ম্যানেজ করে। সো এখানে কোনো প্রবলেম নাই। গার্বেজ কালেক্টিং সে নিজে করে, আমার করা লাগে না, আমাদের করা লাগে না, যেটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে হয়, এটা আছে। এবং আমরা কুইকলি একটা প্রোগ্রাম ডেভেলপ করতে পারি। প্রথম স্ট্রাকচারটা একটু কষ্টকর হলেও পরবর্তীতে এক্সটেন্ড করা ইজি। প্ল্যাটফর্ম অ্যাভয়েডিং প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সিস আমরা রান করতে পারবো যে কোনো জায়গায় যেখানে, এবং ইজিলি আমরা ডিস্ট্রিবিউটেড সিস্টেম তৈরি করতে পারবো, হ্যাঁ। এই কয়টা জিনিস আমাদেরকে এখান থেকে আমরা পাবো, ঠিক আছে। এই হলো আমার জাভার বেসিক কথাবার্তা। আমরা হয়তো আর এত বেসিক কথাবার্তা কম বলবো। এখন আমরা চলে যাব আসলে ইনস্টলেশনের দিকে। আমরা অরাকেলের সাইট থেকে আমরা JDK 8 নামাই নিব অথবা 9 নামাই নিব। এখানে যে কোনো ভার্সন আপনি পাবেন। অরাকেল প্ল্যাটফর্মে গেলে আপনি লেটেস্ট পাবেন 14। তো জাম দিয়ে একটা লাফে 14 এর আগে 8 থেকে আমরা শুরু করব। যদিও আমার এখানে 12 পয়েন্ট সামথিং ইনস্টল করা আছে। তো আমরা এখানে সর্বশেষ যেটা 8 আছে, জাভা 8 আছে হলো 250 আপডেট পর্যন্ত। আমরা এখান থেকে JDK-টা ডাউনলোড করে নেব, ঠিক আছে। ফার্স্ট স্টেপস। তারপর ওখানে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি? আমরা oracle.com-এ গিয়ে ডাউনলোডসে গেলেই আমি আমার ডাউনলোডের স্ক্রিনটা পেয়ে যাব। এখান থেকে আমরা নিয়ে নেব। আগে আমরা ফ্রিলি ডাউনলোড করতে পারতাম, এখন আমাকে একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হয়, ঠিক আছে। এই জানি কমেন্ট আমরা নামাই নি, সবাই এখান থেকে নামাই নি, নামাইতে একটু সময় লাগবে স্যার। তো আমরা প্রথমে কি করব, এই ইয়া থেকে আমরা কি করব, যে কোনো একটা নামাই নিব। আপনার যে প্ল্যাটফর্ম থাকবে সেই প্ল্যাটফর্মের ইয়াটা নিয়ে নেবেন। আমি ধরে নিচ্ছি আপনাদের উইন্ডোজ 64 আছে, 200 MB একটা ফাইল আপনাকে নামাই নিতে হবে এখান থেকে। আর এখান থেকে নামাইতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, লাইসেন্স এন্ড এগ্রিমেন্ট আপনাকে অবশ্যই নিতে হবে। দেন আপনি ডাউনলোড দিলে এই ডাউনলোডটা শুরু হবে।
এবং অবশ্যই এখানে একটা অরাকেলের অ্যাকাউন্ট লাগবে, ওই অ্যাকাউন্ট ছাড়া এখান থেকে ডাউনলোড করতে পারবেন না। সো আপনারা সবাই গুগলের অ্যাকাউন্ট ইউজ করে এখান থেকে ডাউনলোড অ্যাকাউন্টটা তৈরি করে নিন। ওকে, দেন হলো এখান থেকে ডাউনলোড, এরপরে ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনি কি করবেন, ইনস্টল করবেন। সিস্টেম রিকোয়ারমেন্টস আমরা দেখে নিই। আপনার প্রসেসর হচ্ছে 6432 বিট, যে কোনোটার জন্যই আপনি কি করবেন, কি বলে, প্রসেসর হলো যে কোনো, এখনকার তো সবাই আই প্রসেসর ইউজ করি, এই আই ডুয়েল কোর যে কোনো রেঞ্জের প্রসেসর হলেই হবে। পেন্টিয়াম 2 থেকে রান করা শুরু করবে, বাট আমরা যে রিসোর্স এখন আছে পেন্টিয়াম 2 নিলে হবে না, আমরা আই প্রসেসর যাওয়া বেটার, i3 থেকে রাখা, এবং 8 GB র্যাম থাকলে কোনো সমস্যা হবে না, ইজিলি রান করবে। ঠিক আছে, আর প্রতিনিয়ত আপডেট আসে, আপডেটগুলো নিয়ে নেব, বাস তাহলে হবে। ঠিক আছে, এটা হলো আমরা রিকোয়ারমেন্ট। আর ইনস্টলেশনে যে সোর্স ফাইলটা আসবে, মানে লাইভ ডাউনলোডারটা আসবে, ওখানে ডাবল ক্লিক করলেই আপনারা ইনস্টল করবেন। এটা অবশ্যই সিতে প্রোগ্রাম ফাইলসের ভিতর আপনি করবেন, অথবা আপনি ইচ্ছা করলে আপনার পছন্দসই ফোল্ডারে আপনি ইনস্টল করবেন। বাট ইনস্টল করার পরে আসলে কনফিগারেশনটা শুরু হয়। ঠিক আছে, ইনস্টলেশন প্রসেস আমার ধারণা আপনারা সবাই পারেন, সো আমি ওইদিকে যাব কম। এখানে একটু খেয়াল করি, আমরা ওখান থেকে দেখে দেখে আমরা করে নিব। আর এখানে ইনস্টলেশন প্রসেসটা আমি দেখাইলাম আর কি কিভাবে হবে, বাট কনফিগারেশন প্রসেসটা আমি এখানে দেখাবো। আমি 5 মিনিটের জন্য একটু ব্রেকে যাব, প্লিজ এক্সকিউজ। এই ফাঁকে আমরা আরেকটা জিনিস ডিসকাস করতে পারি, যেহেতু আমাদের এই ক্লাসটা কন্টিনিউ হবে, তো স্যারের সাথে আমরা কথা বলে এবং আপনাদের সুবিধা অনুযায়ী আমরা দেখি কোন টাইমটা দেওয়া যায়, কখন করলে আপনাদের সুবিধা হয়। আপনারা চাইলে এখানে মেসেজ দিতে পারেন যে কোন টাইমটা হলে আপনাদের সুবিধা হয়, প্লাস হচ্ছে আমরা স্যারের সাথেও কথা বলে স্যারের টাইমটা নিয়ে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবো। ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে টাইম অনুযায়ী সুবিধা হবে ওই টাইম অনুযায়ী ক্লাসটা কন্ডাক্টের চেষ্টা থাকবে। জি স্যার। Meeting.
আমরা ক্লাসের রেকর্ডিং গুলো আপনাদের ইমেইলে যারা আছেন ইমেইলে শেয়ার করে দিব, যাতে করে আপনারা এগুলো পরবর্তীতে অ্যাক্সেস করতে পারেন। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। প্লাস হচ্ছে ক্লাসের যে রিসোর্স গুলো থাকবে, যে লেকচার স্লাইড বা অন্য যে ধরনের রিসোর্স, ওই রিসোর্স গুলো আপনাদের ইমেইলের থ্রুতে প্রোভাইড করা হবে। ওকে। আচ্ছা, সবাই একটু কষ্ট করে আবার, সরি স্যার ইন্টারাপ্টিং, আমরা এখানে খেয়াল করব যে সবাই যে কোনো একটা ভার্সন যার যদি থাকে অসুবিধা নাই, না থাকলে আপনারা ওই ডাউনলোড করে নেবেন। আর যদি ডাউনলোড না করতে পারেন প্লিজ আমাকে একটু পিএম দিবেন, তো আমি নামাই আপনাদেরকে ওটা। শাহেদ, হ্যালো শাহেদ। জি স্যার। আচ্ছা, তুমি একটু কষ্ট করে ওই ইয়াটা ওই কি বলে জেডিকেটা নামায়া ড্রাইভে দিয়ে দিব স্যার, শেয়ার করে দিব। আর ড্রাইভে দিয়ে দিলে ওরা নিয়ে নিবে ইজিলি, ঠিক আছে? তাহলে আর ওই প্যারা কিছু কমবে আর কি। আচ্ছা প্লিজ, ইনস্টলেশন প্রসেস অন্যান্য প্রসেস ইয়ার মতোই, বাট আমাদের যখন আমি প্রোগ্রাম রান করাবো তখন আমাকে অবশ্যই আমাকে কি করতে হবে, কমান্ড লাইন আমাকে অবশ্যই ইয়া করতে হবে। কই গেল কমান্ড লাইনটা গেল। আচ্ছা, কমান্ড লাইন। আচ্ছা আচ্ছা, আমি কমান্ড লাইন সেটিংসটা একটু দেখি। দ্যাট ইজ আমাকে জাভা হোম এবং দুইটা টার্ম আমাকে এখানে ইম্পর্টেন্ট। একটা হলো জাভা হোম, সরি জাভা হোম আর একটা হলো ক্লাস পাথ। এটা ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস, এই তিনটা জিনিস আমাকে অবশ্যই চেক করে দেখতে হবে ঠিক আছে কিনা। দেন আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রোগ্রামিং করতে, মানে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম কম্পাইল এবং রান করতে পারবো। তো যেহেতু আমার জাভা ইনস্টল করা আছে, সো আমরা একটু গো থ্রু করি। আমার জাভা কি আছে, যেমন আমার কম্পিউটার কই গেল, আমি আমরা এই যে আমার ডেস্কটপ থেকে, আমার দিস পিসি থেকে, এই যে দিস পিসি আছে, আমি এটা একটা শর্টকাট করে পিন টু দ্য স্টার্টআপে করে দিলাম। এখানে দেখেন সি ড্রাইভে আমি গেলাম। সি ড্রাইভে আমি যদি Win32 বেজের কোনো অ্যাপ্লিকেশন, স্যার কেউ কোনো কিছু নক করেছেন কি? মনে হলো নক করেছেন, কিছু বললে বলতে পারেন। কাজী সাকিব স্যার, আমার যারা ফার্স্ট সেমিস্টার তাদের জন্য একটু আচ্ছা সাকিব, অসুবিধা নাই, কষ্ট ইয়ে হয়নি। সাকিব একটু কথা বলবো আপনার সাথে, কথা বলেন, মাইক অন করেন। জি স্যার, বলেন স্যার। আচ্ছা, আপনি কি
আপনার কি জাভা ইনস্টল যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারেন তো? জি স্যার। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমি যে লিঙ্কটা দেখাইলাম ওই লিঙ্ক থেকে গিয়ে জাভা জেডিকে ইনস্টল ডাউনলোড করে নিতে পারবেন না এখান থেকে? ইনশাআল্লাহ স্যার। জি স্যার, পারবো। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে ডাউনলোড করে নিলে পরে ইনস্টল করতে পারবেন। ডাবল ক্লিক করবেন, সি ড্রাইভে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে? স্যার। জি স্যার। আচ্ছা, দেন যে কাজটা হবে সেটা আমরা দেখছি। আসলে এটা আমরা সবাই প্রোগ্রামিং পারি, সো ওই প্রোগ্রামিং গুলো নিয়েই আমরা কাজ করব। জি স্যার। শাহেদ, স্যার। ক্লাস টাইমিং নিয়ে কয়েকজন কথা বলতেছে দেখলাম বেশ কয়েকজন। ওইটা স্যার আপনি আপনার সুবিধা অনুযায়ী যে আপনি কখন করালে আপনার জন্য বেটার হবে, আর ক্লাস ডিউরেশন, ক্লাস হচ্ছে কি কি বার করাবেন স্যার, এটা আপনি আচ্ছা, ডিউরেশন কি 2 ঘন্টা রাখবো? একটু 2 ঘন্টা কথা বলতে একটু ঝামেলা লাগবে এক্সাম মধ্যে আর কি। এটা স্যার মনে হয় আর একটু কম করলে বেটার হয় আমার মনে হয়, কারণ রোজার দিন তো স্যার। হ্যাঁ, তখন কথা আচ্ছা, সবার টাইমটা কখন একটু বলে দেই আর কি, কখন হয়। আমার মনে হয় 11টায় কি সাফিসিয়েন্ট টাইম না, নাকি না একটু পিছাবো 12টায়? স্যার এরকমই মনে হয় 11টাই মনে হয় বেটার হয় সবার জন্য। 11টাই মনে হয় বেটার। আর কারো কোনো প্রবলেম আছে স্যার? যদি প্রবলেম থাকে একটু বলেন। 12টা নো সিট। 12টার সময় কি করে এই ইয়ার থেকে যখন যে কথা বলতেছে, এই পোল্যান্ড থেকে, তার এখন তো অনেক টাইম। রাজের ওখানে এখন কয়টা? স্যার আমার এখানে 8টা বাজে এখন স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? সাহেব শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি রাজ। স্যার আমাদের এখন 8টা 16 বাজে, আমাদের 4 ঘন্টা আর কি, জিএমটি প্লাস 2 এখন। আচ্ছা, ব্যাপারটা হলো যে 11টা থেকে শুরু হলে যেটা হয় যে 1টার মধ্যে শেষ, নামাজ পড়তে পারবেন। আর আমি যদি 12টার থেকে শুরু করি তাহলে গিয়ে আজকে শেষ হবে হলো 1:30 স্যার। যদি 1.5 ঘন্টাও দেন তাও 1:30। তাহলেও 1:30, সেটি 1:30টায় শেষ হবে। তাহলে আমার মনে হয় একটু ঝামেলা হবে আর কি। ঠিক আছে? মর্নিং আমাদের মর্নিং এ ভালো, ঘুম থেকে উঠে সময়টা কাজে লাগানো। তাহলে 11টায় থাকলে মনে হয় বেটার হয়। আর আরেকজন কে জানি, হ্যাঁ স্যার। আর জানি আইয়ুব টেকনোলজি কি বার স্যার, বাকি কি বার ক্লাস নেবেন স্যার? স্যার 11টা থেকে 12:30 হলে ভালো হয়। ওকে, তাহলে এটাই থাক। কোন কোন ডেসে স্যার এটা একটু বলে দেন। আচ্ছা, আমি একটু দেখি। আর রুটিনটা একটু দেখে বলতেছি। শাহেদ, বুধবার আমি ফ্রি আছি 11টায়। বুধবার? ঠিক আছে, বৃহস্পতিবার। এই 2 দিন পর পর না বৃহস্পতি শুক্র নিব? বুধ শুক্র। আচ্ছা, তাহলে হচ্ছে কি স্যার 2 দিন নেবেন, বুধ এবং বৃহস্পতি, বুধ এবং শুক্র? হ্যাঁ, বা বুধ বৃহস্পতি, অথবা বৃহস্পতি শুক্র, অথবা বুধ বৃহস্পতি শুক্র, যে কোনো একদিন। সো উইকলি তাহলে 2 ডেজ। সো সবার কি মনে হয় যে একসাথে দিলে বেটার হবে, বুধ বৃহস্পতি, না বুধ শুক্র, না বৃহস্পতি শুক্র, এটা কিভাবে দিলে বেটার হয়? আর আরেকটা হলো 2 দিন। আচ্ছা স্যার। আর আরেকটা হলো ভালো হয়। হ্যাঁ, পরপর হলে ভালো হয় স্যার। স্যার ফ্রাইডেটা রাখতে পারেন, বা বুধবার বৃহস্পতিবার।
আচ্ছা বুধ বৃহস্পতি, বুধ আর শুক্র দাও, অবশ্য কালকে না কিন্তু। স্যার শুক্র দিয়েন না স্যার। শুক্র দিব না? না স্যার। আর আরেকটা হলো যে ওই আমার 10টা থেকে 10:30 থেকে 12টা পর্যন্ত একটা ক্লাস আছে, যেটা 15 তারিখের পর ক্লোজ হয়ে যাবে, কারণ অ্যাসাইনমেন্ট শেষ, পরীক্ষা শেষ, একটা রাখবো আর কি। তখন ওই সোমবার, রবিবার অথবা মঙ্গলবার দেওয়া যেতে পারে আরেকটাতে। আচ্ছা স্যার, তাহলে হচ্ছে আপাতত স্যার বুধ বৃহস্পতি থাক, তারপরে হচ্ছে স্যার 15 এর পরে রুটিনটা আমরা চেঞ্জ করে ফেললাম স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার 11টা থেকে, আর 15 এর পরে এই রুটিনটা একটু চেঞ্জ হবে, কারণ তখন স্যারের ক্লাস লোডটা কমে যাবে, তখন আবার আমরা ক্লাসের পরিমাণ হয়তো বাড়িয়ে দিতে পারবো। তাহলে ওভাবেই থাকলো, রুটিন আপনাদের মেইল করে দেওয়া হবে। প্রফেশনাল কে তারপরে কে আছেন এখানে? প্রফেশনাল কে কে আছেন? অনেকেই বলতেছে শুক্রবার যাচ্ছে, শুক্রবার নামাজের ব্যাপার আছে তো। অনেকে ফ্রাইডে যাচ্ছে। এই শাহেদ, স্যার অনেকেই ফ্রাইডে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি স্যার ফ্রাইডে করবেন? হ্যাঁ ফ্রাইডে করবো, কারণ ম্যাক্সিমাম ফ্রাইডে যাচ্ছে। তাহলে হচ্ছে ফ্রাইডে তো কোনো সমস্যা নাই, ফ্রাইডে থাক। না স্যার আমার কোনো সমস্যা নাই, আমি ভাবলাম স্যার ওই যে অনেকে আসবে না এই জন্য স্যার বললাম। না ফ্রাইডেতে হলে সুবিধা হলো সবাই থাকলো আর কি। ফ্রাইডে থাক, আর আপাতত থার্সডে ফ্রাইডে 2 দিনই থাক। তাহলে স্যার হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার এই দুটো দিলে ওই যে সিআইএস থেকে অনেকে আসবে, বৃহস্পতিবারে তাদের ক্লাস হয় না স্যার। আচ্ছা বৃহস্পতি শুক্রবার, হ্যাঁ ঠিক আছে। থার্সডে ফ্রাইডে প্লাস হচ্ছে আমরা 15 এর পরে আবার রুটিনটা চেঞ্জ করব, তখন ক্লাসের পরিমাণ বাড়বে হয়তো। ওকে ঠিক আছে স্যার। ওকে স্যার, আমার মনে হয় এটার একটা সোশ্যাল গ্রুপ করা দরকার, ফেসবুক গ্রুপ বানায় ফেলাও। আমি সোশ্যাল গ্রুপে অ্যাক্টিভ থাকি না। আমার ওই যে স্যার ওই যে ছেলেপেলেরা একটু ডিসকাস করলো। হ্যাঁ হ্যাঁ আপনারা নিজেদের মধ্যে কন্টাক্ট করার জন্য করে নিতে পারেন একটা সোশ্যাল গ্রুপ, যে কোনো একজন একটু দায়িত্ব নিয়ে সবাইকে অ্যাড করে নেবেন, তাহলেই হবে। রিয়াদ ভাই আপনি দায়িত্ব নিয়েন। আর সাইদ স্যার, তার নাম কি দিব গ্রুপের? জাভা সিক্রেট গ্রুপ। For now 2 days a week, and we'll increase the number of classes after 15th May. So for now, maybe for 1 week it will be 2 classes per week, and after 15th May the number of classes will be increased. It will be 3 or 4 days per week. আচ্ছা নাম একটা দিও, এখন আমি ক্লাসে কাজ করি। হ্যাঁ স্যার, তাহলে কালকে ক্লাস আছে না? কালকে একটা বাদ দিই, কালকে একটা দিব না, আমি পরের সপ্তাহ থেকে। কালকে একটু আমার কাজ আছে। অ্যাকচুয়ালি এখন বেসিক্যালি হচ্ছে ক্লাস এবং অন্যান্য কিছু কাজের প্রেশার অফিসিয়াল আছে, তো দ্যাটস হচ্ছে হয়তো স্যার আগামী কালকে নিতে পারবেন না, বাট নেক্সট উইক থেকে ফুললি ক্লাস শুরু হবে। এবং যারা জয়েন করতে চায় তারা অবশ্যই জয়েন করবে, এবং আজকে যারা জয়েন করেছেন তাদেরকেও আমরা মেইলে রেসপন্স পাঠাবো। একটু দয়া করে এখানে আপনাদের একটু নিশ্চিত করতে হবে যে হ্যাঁ আপনারা ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। ওই অনুযায়ী যেমন আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন এই ক্লাসের জন্য, তো ওইরকম ওইখানে ক্লাস টাইম সহ সব ডিটেলস আপনাদের দিয়ে দেওয়া হবে। আপনারা একটু ইমেল চেক করবেন, আমরা ইমেইলেই সব রিসোর্সও শেয়ার করব, ওইটার থ্রুতেই আসলে বেসিক্যালি স্যারের সাথে আপনাদের কন্ট্যাক্টটা হবে। আচ্ছা বেটার হলো আমি এক কাজ করি, আমি এখানে একটা ক্লাসরুম তৈরি করে ফেলি, রাইট? হ্যাঁ স্যার, তাও করতে পারেন। তৈরি করে আমাকে অ্যাড করে দাও টিচার হিসেবে, নাজমুল স্যারকে আমাকে। তারপর ওইখান থেকে ক্লাসরুম করলে স্যার একটা প্রবলেম হতে পারে মেবি স্যার, ওই যে যারা বাইরে থেকে জয়েন করবে স্যার তারা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওইটা প্রবলেম হলো, ওইটা অ্যাকসেপ্ট করে নিলেই হবে, ওইটা অ্যাকসেপ্ট করতে হবে, ওইটা কোনো সমস্যা হবে না।
আজকেও অনেকেই জয়েন করেছে, ওদেরকে অ্যাকসেপ্ট করা লাগছে, তো এটা তেমন প্রবলেম হবে না। তবে ক্লাস টাইম গুলো একটু সবাই ঠিক মতো মেনটেন করলে তাহলে আমরা ক্লাসগুলো ইজিলি স্যার নিতে পারবেন, সবাই যদি টাইম দিয়ে আসে। সাইদ হাসান কেমন না কি কেন না স্যার? আমরা 2 দিন নিচ্ছি, শুক্রবারও নিচ্ছি। শুক্রবারে কি না? স্যার অনেকেই জিজ্ঞেস করতেছে স্যার ক্লাস ডিউরেশন কত মাস মানে কত দিন থাকবে? এটা হলো ধরো 1 মাস 1.5 মাস থেকে 2 মাস, এর বেশি না। 1.5 মাস। আচ্ছা 1.5 মাস হিসাবে না, ওইভাবে আপনি বলে দেন যে নাম্বার অফ ক্লাস ম্যাক্সিমাম 15 ম্যাক্সিমাম 15, 12টার মধ্যে শেষ। 15টা ক্লাস। 15টা। আচ্ছা সোহেল, গুগল ক্লাসরুমে যদি আমরা করি তাহলে সুবিধা হবে কি, কন্টেন্ট গুলো শেয়ার করতে ইজি হয়ে যাবে। ইজি হবে, আমার ড্রাইভটা শুধু শেয়ার করে দেব কি এই। হ্যাঁ হ্যাঁ, ওটা মনে হয় বেটার হবে। আচ্ছা শাহেদকে একটু বলছি। হ্যাঁ শাহেদ, শুনতে পাচ্ছি স্যার? হ্যালো। জি স্যার শুনতে হ্যাঁ, পাচ্ছি। আপনার সঙ্গে একটু কথা আছে আমার, মানে এই ক্লাসটা শেষ হলে তাহলে আমাকে একটু মেসেঞ্জারে রিং দিন। হ্যাঁ জি জি স্যার, শিওর স্যার। রাতে সম্ভব না স্যার, রাতে রাতে হয়তো সম্ভব না, আর সবাই যদি থাকেন তখন পরে কথা বলবেন না। আপাতত এভাবেই চলবে। যদি রাতে সময় হয়, যেমন যেমন ধরেন ঈদের পরে অফিস যদি খুলে যায় তখন রাতে হয়তো সম্ভব। ওকে, রাতে এখন সম্ভব না, বাট অফিস খুলে গেলে হয়তো রাতে চেষ্টা করব। ওকে ঠিক আছে, আপাতত আমরা আমি ইয়াতে যাচ্ছি, ওই আমরা 3টা চেক পয়েন্টের কথা বলছি, জাভা প্রোগ্রামে আমার স্টোরি চলে আসলাম। ফার্স্ট হলো জেডিকে ডাউনলোড করে নিতে হবে, মিনিমাম 8। ঠিক আছে, এখন সবচেয়ে বেশি চলতেছে 8, দ্যাটস ওয়াই। এবং এটার পরে জাভা 9 এন্ড এখন ওইভাবে আসে নাই মার্কেটে, সফটওয়্যার গুলো ওইভাবে অ্যাবজর্ব করে নাই। দ্যাটস ওয়াই আমরা ওই টপিকস গুলো হয়তো কিছু কিছু আমরা নিয়ে আসবো, যেমন কি বলে ল্যামডা, তারপরে এই টাইপের যে জিনিসগুলো আছে, সার্ভিস ওরিয়েন্টেড কাজের জন্য লাইনের সার্ভিস ওরিয়েন্টেশন, তারপর ইন্টারেক্টিভ কম্পাইলার, এগুলো আমরা হয়তো একটু দেখবো। আচ্ছা, আমরা এখানে 3টা জিনিস দেখবো। দেখেন, প্রথম কথা হলো জাভা হোম। জাভা হোম হচ্ছে ওই ফোল্ডারকে জাভা হোম বলে যেখানে জাভা ইনস্টল করা থাকে। তো আপনি কিভাবে এই জিনিসটা দেখবেন? আপনি যদি 62 বেজে আপনি করেন তাহলে প্রোগ্রাম ফাইলের মধ্যে দেখবেন। আর আপনি যদি ইয়াতে করেন প্রোগ্রাম ফাইলস, আর একটা হলো কি 86 এ যদি করেন তাহলে প্রোগ্রাম ফাইলস হলো 32 তে হয়, তাহলে 86 এর ভিতর দেখবো। আমার এখানে 62 বেজে, সো এটার ভিতরে দেখেন জাভা নামের একটা ফোল্ডার আছে আমার। ঠিক আছে, জাভা নামের একটা ফোল্ডার আছে এবং জাভার ভিতর জেডিকে ইনস্টল করা। এই ফোল্ডারটা এইটুকু হলো আমার কি জাভা হোম। এখানে 2টা অপশন থাকে, একটা হলো জাভা হোম আর একটা হলো জিআরই হোম। জাভা হোম হলো জেডিকের যে ফোল্ডারটা আছে সেটা, তো জিআরই হলো রান টাইম এনভায়রনমেন্ট। এটা আলাদাভাবে আগে একসাথে ছিল, এখন আলাদাভাবে নিতে হয়। 8 যদি নেন আলাদাভাবে, 2টা একসাথে নিতে হবে। বাট এখানে যেহেতু আমরা জাভা ডেভেলপ করব, দ্যাটস ওয়াই আমরা জাভা হোমকে সেট করব। এটাকে জাভা হোম বলে, যে ফোল্ডারে জাভার সিস্টেম ফাইলগুলো ইনস্টল করা থাকবে তাকে আমরা বলবো জাভা হোম। তাহলে জাভা হোম কোথায় পাওয়া যাবে? জাভা হোম পাবো হলো আমি আমার যে দিস পিসি আছে না, যে আমাদের যে মাই কম্পিউটার, সোজা কথা মাই কম্পিউটার থেকে। যেমন আমরা এখানে যদি যাই, মাই কম্পিউটার করে গেল,
আচ্ছা এখান থেকে না খুঁজে আমরা সরাসরি এখান থেকে চলে যাই। এই যে দেখেন দিস পিসি আছে, এবং দিস পিসি থেকে রাইট বাটন ক্লিক করে আমি চলে যাব কোথায়, প্রপার্টিজে। প্রপার্টিজের মধ্যে দেখেন অ্যাডভান্স সেটিংস, প্রপার্টিজের মধ্যে অ্যাডভান্স সেটিংস, এখানে আমরা ক্লিক করব। করলে আমরা পাচ্ছি হলো অ্যাডভান্স ট্যাগের মধ্যে আমরা পাচ্ছি এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে আমরা জাভা, হোম, জেডিকে, তারপর ওই এগুলো আমরা সেট করে দেব। এখানে খেয়াল করব যখন সফটওয়্যার ইনস্টল করে অনেক সময় অটোমেটিক তারা ইনস্টল করে এইটা সেট করে নেয়। আগে চেক করে নেব সেট করছে কিনা। জাভা কিন্তু আপনাকে করে দেবে না, আপনারটা নিজে করে নিতে হবে। এখানে দেখেন আমার এখানে জাভা হোম আছে, আমার এখানে জাভা হোম আছে। সো এখানে দেখেন নিউ এ ক্লিক করলে, খেয়াল করলেন নিউ এ ক্লিক করলে এরকম একটা উইন্ডোজ আসবে। আমি আবার দেখাচ্ছি, এই যে নিউ এ ক্লিক করলাম, এখানে আপনার লিখতে হবে যে VA_home বড় হাতে। তারপর আপনি দুইভাবে করতে পারেন, ব্রাউজ করে ডিরেক্টরিতে চলে যেতে পারেন, এই যে দিস পিসি, তারপরে হলো এখানে জাভা জেডিকে, এই সিলেক্ট হয়ে গেল। এটা একটা, এভাবে আপনি নিতে পারি। আরেকটা হলো যে আমরা এখান থেকে এভাবে গেলাম গে ফাইল, তারপর কি জাভা হোম জেডিকে, এখান থেকে আমরা এটা কি করব, কপি করে এখানে নিয়ে, এখান থেকে নিয়ে এসে এই জায়গাটায় আমরা কি করব, এই যে এই জায়গাটা এসে এই জায়গাটায় পেস্ট করে দেব, জাস্ট পেস্ট করে দেব। দেন ওকে, দ্যাট ইজ জাভা হোম কনফার্ম হয়ে গেল। জাভা হোম। সেকেন্ড অপশন হলো ক্লাস পাথ। জাভার ক্লাস পাথ হচ্ছে যে ফোল্ডারে আপনি কাজ করবেন, ডিফল্ট ক্লাস পাথ হলো যে ফোল্ডারে আপনি কাজ করবেন সেই ফোল্ডারটাই হলো তার ক্লাস পাথ। এখন বাকি জিনিসগুলো সে কই পাবে, কারণ জাভার জন্য জাভা সিটা দরকার, জাভাটা দরকার, জাভা সি এই দুইটাই দরকার। সো আমাকে ক্লাস পাথে এটা সেট করে দিতে হবে। পাথের মধ্যে এই যে এখানে পাথ ভেরিয়েবল আছে, দেখেন এডিটের মধ্যে আপনি এখানে নাই, এটা হলো দুই জায়গায় দিতে পারেন, নিজেরটা হলো বেস্ট হয়। এখানে কোথায় কোথায় কোথায়, এই যে দেখেন আপনি এটা আরেকভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন। এই যে নিউ দিয়ে আপনি লিখলেন পার্সন জাভা আন্ডারস্কোর হোম পার্সন, তারপরে ব্যাকস্ল্যাশ বিন, বাস হয়ে গেল জাভা হোম। ঠিক আছে, আপনি এভাবেও দিতে পারেন, অথবা আপনি ওখান থেকে এখানে যেভাবে দেওয়া আছে এভাবে আপনি দিয়ে দিতে পারেন। জাভা হোমের ভিতর বিন একটা ডিরেক্টরি আছে, এই ডিরেক্টরিটা হলো ক্লাস পাথ, এই ফোল্ডারটা হলো ক্লাস পাথ। এখানে দেখেন এই জায়গাটায় আমরা যদি ঢুকি, দেখেন অনেকগুলো এপিআই লাইব্রেরি ডিএলএল দেওয়া আছে, এবং এখানে এর ভিতরেই এই জাভা ডিএলএল, জাভা ডিজাইনার, জার, এটা একটা টুলস মানে ইয়ে করা, তারপরে হলো জাভা সি, জাভা ডক, জেডব্লিউ, তারপরে জাভা ডিবি মানে ডিবাগিং এর জন্য এখানে অনেকগুলো লাইব্রেরি দেওয়া আছে, প্লাগইন দেওয়া আছে এইগুলোকে পাওয়ার জন্য। এবং এখানে জাভা আরটি বলে একটা লাইব্রেরি আছে, এই ফাইলটা পাওয়ার কারণ এখানে দেওয়া আছে, এই ফাইলটার কারণে
আমি জাভার সমস্ত লাইব্রেরিগুলো আমি আমার ইয়া থেকে পাবো। ঠিক আছে, এখানে এটা দিয়ে দিলে আমরা জাভার ক্লাস পাথটা আমরা ইজিলি পেয়ে যাব। ওকে, এই হলো আমার দুইটা জিনিস, আমাকে তিনটা জিনিস আমাকে ম্যানেজ করতে হবে প্রথমবার জাভা রান করার জন্য। প্রথম হলো কি ইনস্টলেশন, আমরা গুগলের থেকে নামাই নিব। সেকেন্ড হলো টেক্সট এডিটরের মাধ্যমে, নর্মালি আমরা টেক্সট এডিটর ইউজ করি। আর আমি প্রোগ্রামিং শেখানোর জন্য সবচেয়ে বেশি প্রেফার করে হলো নেটবিনকে প্রেফার করি। আর প্রফেশনালি আমি দেখা গেলো আফটার সাম টাইমস পর আমরা আসলে দেখা গেলো আমি ইক্লিপস। আর প্রথম একটা দুইটা তিনটা ক্লাস আমি পুরাটাই হ্যান্ডেল করি হলো ইয়া থেকে, কমান্ড প্রম্পট থেকে, দ্যাট ইজ টেক্সট এডিটর ইউজ করে যে কোনো একটা টেক্সট এডিটর। আমরা সবাই নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে নিব, কারণ নোটপ্যাড প্লাস প্লাসে এডিটিং এর ফ্যাসিলিটিসটা একটু ভালো। ঠিক আছে, তো আমরা এখন ক্লাস পাথ সেট করলাম, হোম সেট করলাম। ক্লাস পাথ এবং হোম এই দুইটার মধ্যে কারো কোনো প্রবলেম? ক্লাস পাথ এবং জাভা হোম, সাবলাইনে কোনো প্রবলেম হবে না? সাবলাইন, ভিএস কোড কোনোটাতেই প্রবলেম হবে না? এসডিকে ইনস্টল করছি, দেন আমরা ইয়াতে গেছি, কি জানি বলে এটাকে, আমরা চলে গেলাম হলো কি বলে টেক্সট এডিটর, নোটপ্যাড প্লাস প্লাস নিব, ভিএস কোডও নিব, অথবা আমরা ইক্লিপসও নিতে পারি, কোনো সমস্যা নাই। বাট আপাতত আমরা নোটপ্যাড প্লাস প্লাসে বা নোটপ্যাডে আমি কাজ করব। আর আরেকজন কোর্সের তন্ময় বলছেন জিআরই লাগবে না, আপাতত লাগবে না, করে ফেলছো অসুবিধা নাই। এটা হলো রান টাইম এনভায়রনমেন্ট, আমরা জেডিকে এর সাথে বিল্ডিং জিআরই পাই। ঠিক আছে, বিল্ডিং জিআরই পাই। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করে জাভা প্রোগ্রামটা তৈরি করব, কম্পাইল করব, রান করব। তাহলে আমরা জাভার জন্য একটা ফোল্ডার তৈরি করে ফেলি। আমি এখানে না ফোল্ডারটা তৈরি করে আমরা আমার ডিতে গিয়ে একটা ফোল্ডার তৈরি করি। জাভা লেকচার একটা ফোল্ডার তৈরি করলাম। এখন এখানে আমি একটা টেক্সট ফাইলই তৈরি করে ফেললাম। এখানে ডাবল ক্লিক করে রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম এই ফাইলটা। তো আমরা এখন একটা ক্লাস লিখবো। হ্যালো, হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এতক্ষণ পরে কে? আমরা আমার এখানে কোডগুলো আছে, কোডগুলো একটু নিয়ে নিই। টাইপ করলাম না, আপনারা অবশ্যই টাইপ করবেন। আচ্ছা, এই যে খেয়াল করেন এখানে আমরা লিখলাম, এখানে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ দিয়ে আমরা এই প্রোগ্রাম সম্পর্কে এক বা একাধিক লাইন কমেন্ট হিসাবে আমরা লিখলাম। দ্যাট ইজ প্রত্যেকটা ক্লাসে ইচ্ছা করলে আমরা এইভাবে এক বা একাধিক লাইন কমেন্ট দিতে পারি। আর ডিসপ্লে স্ট্রিং, এখানে আমরা স্ল্যাশ স্ল্যাশ দিয়ে ডিসপ্লে স্ট্রিং, যে কোনো একটা স্ট্রিংকে আমি ডিসপ্লে করতে চাই।
এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট, এটা আমরা করতে পারি। আচ্ছা, প্রত্যেকটা ক্লাস তৈরি করতে হলে ক্লাসের প্রথম অক্ষর, ক্লাস শব্দটা দিয়ে শুরু করব। ক্লাস একটা কিওয়ার্ড। জাভার প্রোগ্রামিং এর মধ্যে যে প্রায় 59টা কিওয়ার্ড আছে যেগুলোর উপর বেস করে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে, ল্যাঙ্গুয়েজ রেফারেন্সটা তৈরি হয়েছে। ক্লাস দিয়ে আমি ওই ক্লাসটাকে ডিফাইন করলাম এবং হ্যালো ওয়ার্ল্ড অ্যাপিপি আমি এটার নাম দিলাম, হ্যালো ওয়ার্ল্ড অ্যাপিপি। ঠিক আছে, আমরা আরেকটা জিনিস খেয়াল করব, যখন জাভার ক্লাসের নাম নেব, একটা ক্লাসের নামের ক্ষেত্রে রোল আছে, কিছু রোল আছে, কিছু কনভেনশন আছে। বাট জাভার কনভেনশন জেটুইতে গেলে এটা রোলের মতোই ব্যবহার হয়। ঠিক আছে, ফলে আমরা কনভেনশন এবং রোল একই হিসাবে চিহ্নিত করব। যখন জাভার কোনো আইডেন্টিফায়ার দ্যাট ইজ ক্লাস অথবা ভেরিয়েবল আমি লিখব, অবশ্যই প্রত্যেকটা প্রথম অক্ষর অবশ্যই অ্যালফাবেট হইতে হবে, প্রথম অক্ষর অ্যালফাবেট হইতে হবে। ঠিক আছে, তারপরে এটাকে ফলো করবে আলফা নিউমেরিক ক্যারেক্টার। এখানে কোনো পাংচুয়েশন অথবা কোনো অপারেটর অথবা স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। জাভা ন্যাশনাল ক্যারেক্টার সেট ফলো করে, ফলে ইউটিএফ এর যে কয়টা ল্যাঙ্গুয়েজ আছে ওয়ার্ল্ডের, প্রত্যেকটা ক্যারেক্টার সেট, ন্যাশনাল ক্যারেক্টার সেট আমি ইউজ করতে পারবো। আলফা বিটা গামা হিন্দিতে বা চায়নাতে যা ওয়ার্ড আছে সবগুলো ন্যাশনাল ক্যারেক্টার সেট আমি ইউজ করতে পারবো। ঠিক আছে, বাট এমন কোনো লেটার আমরা ইউজ করব না যেটা কনফিউশন তৈরি করতে পারে। কিওয়ার্ড নেওয়া যাবে না, যেমন স্ট্যাটিক, পাবলিক, ভয়েড, এই ওয়ার্ডগুলো এখানে নেওয়া যাবে না। আচ্ছা, দেন আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমি জাভা ক্লাস তৈরি করব। সরি, আমরা এই যে জিনিসটা দেখেন, এই হলো ক্লাস। ক্লাসের ভিতরে এই যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর মধ্য দিয়ে একটা ক্লাসটা শুরু হলো। জাভার সমস্ত লজিক, জাভা 9 এর আগ পর্যন্ত জাভার সমস্ত লজিক বিয়ন্ড টু দা ক্লাস। ক্লাসের বাইরে আমরা কোনো কোড লিখতে পারবো না। জাভার ক্লাসের মধ্যে আমরা দুই ধরনের ক্লাস পাই, একটা হলো কম্পোনেন্ট ক্লাস আর একটা হলো অ্যাপ্লিকেশন ক্লাস। বাট জাভা ক্লাস রান করে তিনটা ক্লাস রান করে, একটা হলো অ্যাপ্লিকেশন ক্লাস, সাবলেট এবং পোর্টলেট। এই তিনটা ক্লাস আমরা রান করি। সাবলেট এবং পোর্টলেট রান করে হলো ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। বাট অ্যাপ্লিকেশনের জন্য, নর্মাল অ্যাপ্লিকেশনের জন্য আমরা কি করি, একটা মেইন ক্লাস তৈরি করি, অ্যাপ্লিকেশন ক্লাস তৈরি করি, যে ক্লাসের মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েড, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন নামের একটা মেথড থাকবে, তাকে আমরা বলবো মেইন ক্লাস। A Java application consists of one or more class with a designated main class. যে ক্লাসের উদ্দেশ্য বা যে ক্লাসের রেসপন্সিবিলিটি টু স্টার্ট an application and close an application. এই মেইন মেথডটা রান করা শেষ হলে অ্যাপ্লিকেশনটা শেষ হয়ে যাওয়া, এবং মেইন ক্লাসটাই সর্বপ্রথম রান করে জাভা অ্যাপ্লিকেশনে। তো জাভার এই মেইন ক্লাসের মধ্যে আমরা লিখছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, মুখস্থ। স্ট্রিং, স্ট্রিং হলো একটা ক্লাস, যে ক্লাসটা ল্যাঙ্গুয়েজের একটা অংশ। ঠিক আছে, আর ARGS এটা হলো আর্গুমেন্ট। আমরা যখন প্রোগ্রাম রান করব, কমান্ড লাইন থেকে যদি জাভা প্রোগ্রামের ভিতরে কোনো ভ্যালু আমি দিতে চাই, তাহলে তাকে আমরা বলবো, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হলো কমান্ড লাইন আর্গুমেন্ট। হ্যাঁ, যারা সি বা সি প্লাস প্লাস করেছেন তারা এই কমান্ড লাইন আর্গুমেন্ট ইউজ করতে কি জানেন। বাট
আমরা এখানে প্রোগ্রাম থেকে কমান্ড লাইন থেকে কোনো যদি ভ্যালু পাঠাতে চাই তাহলে কমান্ড লাইন আর্গুমেন্ট। সিস্টেম হলো একটা জাভা ল্যাঙ্গুয়েজের একটা ক্লাস, এটার মধ্যে একটা মেম্বার আছে আউট, যেটা আউটপুট জেনারেট করে। আর আউটের তিনটা মেথড আছে, আউটের দুইটা মেথড আছে, একটা প্রিন্ট অ্যালেন, একটা হলো প্রিন্ট, একটা হলো প্রিন্ট এফ। আমরা প্রিন্ট অ্যালেন দিয়ে যে কোনো স্ট্রিংকে প্রিন্ট করতে পারি। প্রিন্ট অ্যালেন বা প্রিন্টের মধ্যে আমরা একটা স্ট্রিং পাঠাবো। আমি যদি একাধিক ভ্যালু পাঠাতে চাই তাহলে প্লাস প্লাস দিয়ে পাঠাবো। তো এখানে আমি কি পাঠাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড পাঠাচ্ছি। দিস ইজ মাই ফার্স্ট জাভা ক্লাস। দেন এই ক্লাসটাকে আমি কি করব, রান করব, কম্পাইল করব। তাহলে এটাকে কি করতে হবে, সেভ করতে হবে আগে। তাহলে আমরা আমাদের ডকুমেন্টে যদি যাই, দেখেন আমাকে কি বলছে, ইউ ক্যান টেক্সট ফাইলের মধ্যে আমরা কি করব, ইউ ক্যান সেভ এজ জাভা হ্যালো ওয়ার্ল্ড জাভা নামে আমি কি করব, সেভ করতে হবে। দ্যাট ইজ জাভা ক্লাসের নাম হবে, জাভার ফাইলের জাভার সোর্স ফাইলের এক্সটেনশন হলো জাভা, এবং এটা কি হবে, ক্লাস ফাইলের নামে হবে, ক্লাসের নামে নাম হবে। এবং এটা যদি এই ক্লাসটা যদি পাবলিক ক্লাস হয় তাহলে ম্যান্ডেটরি। একটা জাভা সোর্স ফাইল কন্টেইন one or more জাভা ক্লাস, বাট একটা মাত্রই পাবলিক ক্লাস থাকবে। তো আমি এটাকে সেভ করতে চাই, সেভ অ্যাজ, কারণ এটা সেভ দিলেই নিউ টেক্সটে চলে যাবে। আমরা কি দিব নাম, .java জাভা স্মল লেটারে হবে, ঠিক আছে। এই হলো সেভ করলাম। সবাইকে এটুকু করতে পারছি স্যার, যারা ইনস্টল করছে? জি স্যার। যারা ইনস্টল করি নাই বাসায় করে দেখবো, ঠিক আছে। আমরা এটা আগামী ক্লাসে যেটা হবে একেবারে পুরাটাই হ্যান্ডস অন হবে, প্র্যাকটিক্যাল সেশন। সো আমরা দুইটা জিনিস আমরা ইনস্টল করে রাখবো। সবার পিসিতে এনিডেস্ক ইনস্টল করব, যাতে আপনার মেশিনে ঢুকে আমি হ্যান্ডেল করতে পারি, এরর গুলো দেখতে পারি। আপনি প্রেজেন্ট করবেন, দেখে সলভ হয়ে যেতে পারে। অথবা আরেকটা হচ্ছে কি, আমরা ওই করব, কি জানি বলে, আমরা আপনাদেরকে ওই এনিডেস্ক এর মাধ্যমে আমি আপনার সাথে শেয়ার করতে পারবো ইজিলি, ঠিক আছে। আরেকটা আছে হলো টিম ভিউ আবার বেশি লোক একসাথে অ্যাড হতে দেয় না, সেটার একটা সমস্যা আছে। এনিডেক্স অনেক লাইট স্যার। হ্যাঁ, এনিডেক্স অনেক লাইট, এটা হলো সবচেয়ে সুবিধা, ঠিক আছে। আর ওকে, সো আমি এখন কম্পাইলিং প্রসেসে চলে যাব। আমার কোডটা সেভ হয়ে গেছে, এবং আমার কোডটা সেভ হয়ে গেছে। সো এখন আমি রান করব, এটাকে কম্পাইল করব। কম্পাইল করার জন্য স্যার কমান্ড লাইনে যাইতে হলে দেখেন, দেখেন আমার ওই কি বলে এটাকে, টুলবার, এটাকে বলে অ্যাড্রেস বারে ক্লিক করি। অ্যাড্রেস বারে ক্লিক করে সিএমডি দিলে আমি ওইখান থেকে সরাসরি আমি চলে যাব কোথায়, কমান্ড প্রম্পটে। আমরা লিটল বিট কমান্ড গুলো দেখে নিই। dir, দেখি এখানে কয়টা ফাইল আছে স্যার, দুইটা। একটা হলো টেক্সট ফাইলটা আমার দরকার নাই, থাক, এটা আমি অলওয়েজ ইউজ করি, কারণ হলো যে সরাসরি এই ফোল্ডারে সেভ করা যায়। এখান থেকে ওপেন করলে সরাসরি কি হয়, এই জায়গাটায় আমি করতে পারবো। আচ্ছা, এখন আমরা খেয়াল করি আমার পাথটা ঠিক আছে কিনা, একটু খুঁজে দেখতে হবে।
আচ্ছা এখান থেকে খুঁজার থেকে আমি দেখি জাভা সি স্পেস ট্যাব দিলেই চলে আসবে, একটা ট্যাব দিলে চলে আসবে। কম্পাইল করার জন্য আমি যাচ্ছি। ক্লাস পাথ ঠিক থাকলে কম্পাইল হবে, ক্লাস পাথ ঠিক না থাকলে কম্পাইল হবে না। তার মানে আমার ক্লাস পাথটা ঠিক আছে, তার মানে আমার ক্লাস পাথটা ঠিক আছে। সো খেয়াল করি আমরা এখন কম্পাইল হলে আমি এখানে কোনো মেসেজ পাবো না, আর কম্পাইল না হলে আমি একটা মেসেজ পাবো। আমরা একটু দেখি, প্রবলেম একটু তৈরি করব, বাট আমরা এখানে দেখি dir, দেখেন একটা জাভা ক্লাস তৈরি হয়েছে না? কম্পাইল করার জন্য জাভা স্পেস আমার সোর্স ফাইলের নাম ডট জাভা দিলে, এন্টার দিলে এটা কম্পাইল হবে, হইলে একটা ক্লাস ফাইল তৈরি করবে। কি একাধিক ক্লাস থাকলে একাধিক ক্লাস তৈরি করবে, হ্যাঁ। বাট আমার এখানে অ্যাপ্লিকেশন ক্লাসের নাম হলো হ্যালো ওয়ার্ল্ড অ্যাপিপি। সো ক্লাস ফাইলের একটা ক্লাস ছিল, একটা ক্লাস ফাইলই সে তৈরি করছে। এখন রান করার জন্য জাভা স্পেস স্পেস হ্যালো WORLD APP। দেখেন আমি বানান ভুল লিখছি। দেখেন হ্যালো ওয়ার্ল্ড, আবার সে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড বানানটা ভুল হয়েছে, দ্যাটস ওয়াই সে রান করে নাই এবং সে বলছে ক্লাসটা পায় নাই। তাহলে কম্পাইল করব, রান করব। এখন লিটল বিট আমরা একটু এটা নিয়ে একটু খেলাধুলা করি। যেমন আমি স্ট্যাটিকের এস বড় করে দিলাম, পাবলিকের পি বড় হাতের করে দিলাম, তারপরে এলএন এর জায়গায় আইএন দিলাম। দেখেন এখানে এখন আমি যদি কম্পাইল করতে যাই, আমি কম্পাইল করতে চাই, দেখেন প্রথম বলছে একটা এরর আছে, এক্সপেক্টেড আইডেন্টিফায়ার কার কোন জায়গায় রাখছে স্যার দেখেন তো, স্ট্যাটিকের এখানে ইয়াটা রাখছে মার্কটা, তাই না? তাহলে স্ট্যাটিককে সে চিনে নাই, তার মানে আমি এই স্ট্যাটিকটা একটা কিওয়ার্ড, কিওয়ার্ড গুলো স্মল লেটারে হয়, এটা সেভ করলাম। তারপরে দেখেন আবার আমি যদি কম্পাইল করি, তাহলে দেখেন এখানে আবার একটা প্রবলেম আসবে। কি বলছে? প্রিন্ট এলএন, প্রিন্ট ইন এর এখানে বলছে প্রিন্ট আউটের টাইপ না, তার মানে আমি প্রিন্ট এলএন ছিল এখানে এলএন দিলাম। বানানটা আগে দেখবো, এই আইএন লিখলাম। দেন আমি এটাকে আবার কি করলাম, সেভ করলাম এবং রান করলাম। এই দেখেন হ্যালো ওয়ার্ল্ডটা রান করলো। এইভাবে আমরা জাভা কম্পাইল করব এবং রান করব, ঠিক আছে? তো এখন আমরা এই প্রোগ্রামটা লিখলাম এবং এখানে একটা কথা দেখেন, বি কেয়ারফুল হোয়েন ইউ টাইপ এ স্মল এ এবং ক্যাপিটাল এ। আমরা যখন রান করতেছিলাম এপিপি, পিপিটা বড় হাতের দিয়েছিলাম, দ্যাটস ওয়াই কাজ করে নাই। জাভা স্ট্রংলি টাইপ এবং কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবশ্যই ছোট হাতের বড় হাতের
ম্যাটার করে, ঠিক আছে। এবং আমরা এখানে যেভাবে কাজ করলাম সেটা তো বললামই, সেভ করলাম এবং কম্পাইল করব কমান্ড শেল থেকে, এবং দেখলাম যা যা আমরা এখানে করলাম সবই এখানে আমরা রান করলাম। দেন আমরা কমান্ড লাইন আর্গুমেন্ট নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। এখন এটুকুর মধ্যে প্রসেসের মধ্যে কোনো প্রবলেম তো অবশ্যই আছে, এই প্রসেসটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? মনে হয় না কারো কোনো কোশ্চেন আছে স্যার। এগুলো সেম প্রসেসে যাবে, লিনাক্সেও সেম প্রসেসে যাবে। আচ্ছা, লিনাক্সের এটা আমি দেখাই দিব না আজকে, ওই জিনিসগুলো আমার কাছে নাই, ঠিক আছে। জুবায়ের, তুই অ্যাসাইনমেন্ট দাস নাই? কারো কোনো কোশ্চেন? শাহেদ, তুমি একটু ক্লাসরুম একটা ইয়া করে আমাকে টিচার হিসেবে অ্যাড করে দিও, হ্যাঁ? জি স্যার, আমি একটা ক্লাসরুম ক্রিয়েট করে আপনাকে অ্যাড করে দিব। ক্লাস হচ্ছে বাকি সবাইকেও অ্যাড করে দিব, তারা একটু রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করে নেবেন, তাহলেই হবে। স্যার শেয়ারই তো আছে স্যার, আপনারটা শেয়ার করবো স্যার? নাজমুল স্যার, আপনার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না। আমার স্ক্রিনটা ডকুমেন্ট এটা স্যার দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, সবাই একটু যে একটা ফেসবুক গ্রুপ সম্ভবত খোলা হয়েছে, ওইখানে অ্যাড হয়ে যেতে আচ্ছা, পারেন, ওইখানেও আপনারা চাইলে রিসোর্স শেয়ার করতে পারেন। নিচে আরো নিচে। হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, ওখানে একটু ইয়েটা বলেন, সিপি আরো নিচে। দাঁড়ান, এটা সিপি হলো ড্যাশ কোয়েশ্চেন, ড্যাশ দিয়ে কোয়েশ্চেন দেন। সিপিটা হলো, ওই মুহূর্তে মনে পড়তেছে না স্যার, এটা হলো class search path of the directory and jar file। আপনি এখানে যদি আপনি ইয়া করেন, আচ্ছা, কি বলে, জার ফাইলের বেলা এটা ইউজ করব আমরা, এই তো ইনক্লুড করেন কোনো কিছু, তখন ওই ক্লাস পাতে যা আছে জার ফাইল পর্যন্ত সার্চ করুন। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এই ফোল্ডারে যদি কোনো জার ফাইল থাকে সেটাও সার্চ করবে আর কি। না মানে স্টুডেন্টদের হয়ে আমি কোয়েশ্চেন করলাম আর কি, ওরা যেন এটা বুঝতে পারে। এটা পরে বলতাম স্যার, এটা ঠিক আছে, আজকে বলার ইচ্ছা ছিল না। আর কিছু স্যার? এজন্য স্যার আপনারা বেস্ট। থ্যাংক ইউ, ভালো লাগছে স্যার। তাহলে স্যার কি আজকের মতো এখানে ইয়ে করে দিবেন? হ্যাঁ, আজকে এখানেই, আমার শরীরটা ভালো না। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ক্লাসে বৃহস্পতিবার এবং শুক্রবার 11টা থেকে স্যার। হ্যাঁ, আগামীকালকে হচ্ছে না, নেক্সট উইক থেকে। হ্যাঁ হ্যাঁ, নেক্সট আগামী ক্লাসে হলো, আমি একটু কাজ আছে আমার।
তো নেক্সট উইকের জন্য আপনারা সবাই আবার সেম ভাবে হচ্ছে আমরা ক্লাসে অ্যাড করে দিলে তারপরে আর ইনভাইটেড প্রয়োজন পড়বে না, আপনারা ক্লাসে লিংক গুলো পেয়ে যাবেন। আমরা আজকে অথবা কালকের মধ্যেই আপনাদেরকে ক্লাস অ্যাড করে দেবো। জি স্যার। হ্যাঁ, একটু পরে কথা বলবো সবগুলো স্টুডেন্ট নিয়ে আর কি, সবাই গেলে পরে। ওকে স্যার। তাহলে কি থার্সডে ফ্রাইডে আবারও তো? হ্যাঁ, থার্সডে ফ্রাইডে জি আপাতত 11টা। জি। আর যারা এখনো অ্যাসাইনমেন্ট দিবে কইয়া দেন নাই, অ্যাসাইনমেন্ট দিবা কইয়া দাও নাই, এটা আমাদের স্টুডেন্টদের জন্য স্যার। হ্যাঁ, আমাদের স্টুডেন্টদের জন্য। আমারে রাফ কপি দিয়া বসায় রাখছেন, হ্যাঁ, রাফ কপি যারা দিবেন তাদের জন্য বলছি, তারা অবশ্যই আপডেট কপি দিবেন আজকের মধ্যে। আমি কিন্তু আজকে প্ল্যাকারিজমও দিছি, বেশ কয়েকজনও পাইছি, বাট এটা মেজর কিছু না, সবগুলাই উইদিন দা ইয়ার মধ্যে। এই ক্লাসের রেকর্ড কি ক্লাসরুমে পেয়ে যাবো? হ্যাঁ, ক্লাসরুমে পেয়ে যাবা, আর সাহিত্যরে শেয়ার করবে। আচ্ছা ওকে স্যার, এসকিউএল ফাইলটা আগে দেই নাই, গতকালকে দিয়ে তারপর সবগুলো মেইল করছি। আচ্ছা, তো স্যার ওই ফাইলটা থেকে তো অনেক কিছু আপডেট করা হয়েছে, ডিলিট করা হয়েছে, ওই যে পোর্শনে যেরকম ছিল ওই অনুযায়ী। তাহলে ওইটা থেকে স্যার সমস্যা হবে নাকি ওই আপডেট ডিলিট আবার পুরোটা আগের মতো করতে? সমস্যা হবে না। জি স্যার। আমি এটা ঠিক করে নেব। আমি কয়েকটা স্যারা দেখতেছি, ওইগুলা কই। পিডিএফ কি পিডিএফ স্যার? আচ্ছা, অ্যাসাইনমেন্ট রিলেটেড যারা আছেন শুধু তারা থাকেন, বাকিরা প্লিজ কাইন্ডলি একটু কুইট করেন। আমার কিছু স্টুডেন্টদের সাথে হয়তো ডিসকাস হবে, তো বাইরের যারা আছেন তারা চলে যেতে পারেন। যাদের সাথে শুধু স্যারদের অ্যাসাইনমেন্ট আছে তারা একটু থাকবেন। পরবর্তী আবার ক্লাসগুলোতে আমরা তো সব ডিটেইলস দিয়ে দিব, তো এখন বাকিরা কুইট করতে পারে। রেকর্ড অফ করে দাও। হ্যাঁ স্যার, রেকর্ড অফ করে দিচ্ছি। স্যার মানে আমরা L4DC থাকতে পারবো?